আসসালামু আলাইকুম। শোনা যায় সবার? শুনতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা, আজকে আমাদের 7 নম্বর লেকচার। তো আমরা বাস্তব সংখ্যার উপরে 2টা লেকচার পড়েছি, শতকরার উপরে প্রায় 2টা, এবং আহ, ওই ইয়ের উপরে লাভ ক্ষতির উপরে 2টা। সেরকম করে আমাদের 6টা চ্যাপ্টার হয়েছে, ছয়টা লেকচার হয়েছে। তো আজকে আমরা মূলত যেই মানে লেকচারের উপরে আসলে আমরা মানে যেটার উপর লেকচারটা দেখবো সেটা হচ্ছে সুদ কষা, মানে মুনাফার অঙ্ক নিয়ে আসলে আমরা করব। তো তার আগে আমি একটা কথা বলে নিই, আমাদের আহ এইখানে হুম, আচ্ছা, তো সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? তো আমি একটা কথা বলে নিই যে আমি সম্ভবত আমাদের তো পরশুদিন ক্লাস আছে, হ্যাঁ, পরশুদিনের পর থেকেই আপনারা সবাই পরীক্ষা এবং পিডিএফ গুলা দেখতে পারবেন, পিডিএফ পরীক্ষাগুলোও দিতে পারবেন, পিডিএফ গুলাও নিতে পারবেন। হ্যাঁ, কোথা থেকে নিতে পারবেন, কি করতে পারবেন এটা আমি বলে দিব, এটা একেবারে বলে দিব mpbian.com থেকে। এটা কিভাবে করে পরীক্ষা দিবেন, কি সমাচার, সব বলে দিব আমি। ঠিক আছে? হুয়াই এটা কি ভিডিও অন আছে নাকি? আচ্ছা, না, ওকে, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি আজকে আমাদের ক্লাসটা। এটা সুদ কষার উপরে যে ক্লাসটা, সেটা নিয়ে আমরা একটু শুরু করে দেই। তো প্রথমে, হ্যাঁ, ওকে, আমাদের আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে সুদ কষা, তাই না? সুদ কষার উপরে এটা, ওকে। তো সুদ কষার উপরে যে ক্লাসটা, এটা আমাদের মানে প্রথমে আমি যে কথাটা বলবো সেটা সেটা সম্পর্কে একটু আমি ধারণা দেই। প্রথম প্রথম যে জিনিসগুলা আমি আসলে আপনাদের দেখাবো সেটা সম্পর্কে আগে আমি ধারণা দেই, তারপরে স্লাইডে আসি। এটা বেটার হবে। এই স্লাইডটা এখন আমি মিনিমাইজ করে রাখি। স্লাইডটা মিনিমাইজ করে রেখে স্টপ শেয়ারিং, জাস্ট আমরা এই স্লাইডটা এখান থেকে আমরা শুরু করি। ঠিক আছে? ওকে, আমরা কিছু জিনিস আগে শিখে নেই, কিছু জিনিসগুলো শিখে নেই। সবাই রেডি থাকলে রেডি কথাটা লিখে দেন, আমরা স্টার্ট করে দিই। সবাই কি রেডি আছি? রেডি থাকলে রেডি কথাটা বলে দেন, রেডি কথাটা লিখে দেন, আমরা স্টার্ট করে দিই। ওকে, ঠিক আছে, সবাই সবাই রেডি আমরা। ওকে, আমাদের প্রথম যেই জিনিসটা, এই মুনাফার অঙ্ক করতে গেলে প্রথম এই এই জিনিসটা আমাদের সবার খেয়াল রাখতে হবে। মুনাফা যখন আমরা করি তখন 2 প্রকারের মুনাফা দেখা যায়। আমরা কি সবাই জানি যে 2 প্রকারের মুনাফা দেখা যায়? একটার নাম হচ্ছে সরল মুনাফা, একটার নাম হচ্ছে সরল মুনাফা, আরেকটার নাম হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধি মুনাফা, অনেক অনেক সময় এটাকে যৌগিক মুনাফা বলা হয়, যৌগিক যৌগিক মুনাফা বলা হয়। তো একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। মুনাফার ইংরাজি হচ্ছে ইন্টারেস্ট। তাহলে সরল মুনাফার ইংরাজি হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, আর চক্রবৃদ্ধি মুনাফার ইংরাজি হচ্ছে যৌগিক, যেখান থেকে জিনিসটা আসছে, কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্ট এবং হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে 2 প্রকারের মুনাফা আছে। একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। মুনাফা হচ্ছে এই 2 প্রকারের। ঠিক আছে? তো এই মুনাফা যে 2 প্রকারের, এই 2টা মুনাফার মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায়? মেইন ডিফারেন্সটা হচ্ছে
যে আমরা প্রথম যে কথাটা বলবো সেটা হচ্ছে যে এইটার আমি যদি বলি সরল মুনাফার ক্ষেত্রে এবং চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এই দুইটার মধ্যে মেইন ডিফারেন্সটা কোথায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। সেটা সম্পর্কে আমি যদি দেখতে চাই আপনাদেরকে আমি একটা ছকের মতো আমি একটু এঁকে দেই। ধরেন আপনার কাছে 2000 টাকা আছে, 2000 টাকা। এই 2000 টাকা 2000 টাকা কোনো জায়গায় আপনি খাটালেন, এর ফলে আপনি প্রতি বছরে সরল মুনাফায় আপনি মনে করেন 10% করে পাচ্ছেন, সরল মুনাফায় 10% করে পাচ্ছেন, আর চক্রবৃদ্ধি মুনাফায় 10% করে পাচ্ছেন। এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি হবে সেটা আগে আমরা বুঝে নিই। তো প্রথম কথা হচ্ছে 2000 টাকার 10% মানে কত সেটা আগে আমি যদি বের করি। 2000 টাকার এর 10%, 10% মানে 10/100, 10/100, একটা দুইটা যদি শূন্য কেটে দিই, এখানে দুইটা শূন্য কাটা গেল, তার মানে 200 টাকা। 2000 টাকার 10% মানে 200 টাকা, এটা কি আমরা বুঝেছি? 2000 টাকার 10% মানে 200 টাকা, এটা কি আমরা বুঝেছি? যদি সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা দুটাতেই আমি যদি 10%, আমি যদি সরল মুনাফায় যদি আমি 1 বছর পরে যদি আমার আসে, তাহলে আমার 2000 টাকার সাথে এই 200 টাকা আমার মুনাফা অ্যাড হবে। চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রেও 2000 টাকার সাথে এই 200 টাকা অ্যাড হবে। তার মানে আমি যদি সরল মুনাফার কথা বলি, আমার কাছে থাকবে 2200 টাকা মানে 2200 টাকা। আমি যদি চক্রবৃদ্ধি মুনাফার কথা বলি, তার মানে থাকবে 2200 টাকা। তার মানে 1 বছর পরে আমি কত টাকা পাবো, 1 বছর পরে আমি কত টাকা পাবো সেই টাকাটার পরিমাণ সরল মুনাফায়ও যা চক্রবৃদ্ধি মুনাফায়ও তা। এবং এই 2000 টাকাকে বলা হয়, 2000 টাকা যে প্রথমে আমি নীল দিয়েছিলাম সেটাকে কয়েক নামে ডাকা হয়। সেটার নাম হচ্ছে মূলধন বা আসল, এগুলাকে বলা হয় মূলধন বা আসল। আর এই 200 টাকে বলা হয় হচ্ছে মুনাফা। আমার কি ভয়েস কম আসতেছে? আমার ভয়েস কি ক্লিয়ার না? একজন লিখছে যে ভয়েস কম আসতেছে, ভয়েস কি ক্লিয়ার না? আমার তো মনে হয় ক্লিয়ার। আমার সমস্যা নাকি ওনার সমস্যা? ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, হ্যাঁ সবাই সবাই ক্লিয়ার। মানে আমি এটা কোশ্চেন করি এই কারণে যে সবার কাছে ক্লিয়ার কিনা। সবাই ক্লিয়ার, ওকে 100% ক্লিয়ার, সবাই লিখেছে। ওকে, তাহলে যে কোশ্চেনটা করেছেন আপনারই নেটওয়ার্কে বা আপনার ডিভাইসে প্রবলেম আছে, আপনি একটু চেক করেন। আচ্ছা, বা হেডফোনে ক্লাস করেন, যে কোনো কিছু হতে পারে। মানে মোবাইলে তো এমনিতেই সাউন্ড টাউন কমই থাকে, হেডফোনে ক্লাস করলে বেটার। আচ্ছা, এটা হচ্ছে মুনাফা অথবা আসল। এটার নাম হচ্ছে মুনাফা অথবা আসল। এটার নাম হচ্ছে মূলধন বা আসল। মানে যেই টাকাটা আমি ইনভেস্ট করেছিলাম সেটা হচ্ছে মূলধন। এই যে 2000 টাকাটা হচ্ছে মূলধন, এই 2000 টাকাটার নাম হচ্ছে মূলধন, মূলধন বা আসল। এটারই নাম হচ্ছে মূলধন বা আসল। এই যে উপরে যে 2000 টাকা, এটারই নাম হচ্ছে মূলধন বা আসল। আর এই 200 টাকাটার নাম হচ্ছে মুনাফা। মুনাফা, অনেক ক্ষেত্রে আমরা এটাকে সুদ বলি, তাই না? সুদ বা মুনাফা, সুদ বা মুনাফা। এই 200 টাকাটাকে বলা হয় সুদ বা মুনাফা, মুনাফা বা সুদ। মুনাফার যেই মান, সুদেরও মান ওই একই কথাই, কিন্তু এখন আমরা পারতপক্ষে সুদ কথাটা ইউজ করি না, মানে ধর্মীয় কারণে আমরা সুদ কথাটা ইউজ করি না, সেটার নাম হয়ে গেছে মুনাফা। আগেকার বইয়ে এই সেম অঙ্ক আগে মুনাফা আসল দেওয়া আগে সুদ আসল দেওয়া থাকতো, সেটা এখন মুনাফা আসল হয়ে গেছে। আগে সুদ বলা হইতো, সেটা এখন মুনাফা হয়ে গেছে, এই তো ধর্মীয় কারণে, তাই না? আর কিছু না। তো এইখানে আমাদের মানে ক্যালকুলেশন একই রকমই হবে। মুনাফার ক্যালকুলেশন যেরকম, সুদের ক্যালকুলেশন একই রকম। কেউ এইটাতে মানে ডিসএগ্রি করতেই পারে, মুনাফা আলাদা সুদ আলাদা, এগুলো নিয়ে আমি যাব না, কিন্তু ক্যালকুলেশন একই, এটার মধ্যে থাকি আমরা, তাহলেই বুঝবো। তাহলে 2000 টাকায় আমি 200 টাকা মুনাফা পেয়েছি, কেন? কারণ 2000 আমার হচ্ছে 10% করে হচ্ছে মুনাফা, এখানে চক্রবৃদ্ধিতেও 10% করে মুনাফা। তাহলে 2000-এর 10% মানে 200 টাকা, এখানেও 2000-এর 10% মানে 200 টাকা। ওকে, আচ্ছা, এখন এখন ব্যাপারটা হচ্ছে এরকম যে আমার এখানে 2200 টাকা হয়েছে। এখন 2 বছর পরে, এটা তো আমি 1 বছর পরের হিসাব, এটা হচ্ছে 1 বছর পর কি ঘটনা ঘটছে 1 বছর পর। তাহলে 2 বছর পরের ঘটনাটা আমি একটু যদি চিন্তা করি, 2 বছর পর, 2 বছর পরে আমার এই 2200 টাকার সাথে আবার এই 2000-এর 10% মানে আবার 200 টাকা যোগ হবে। তার মানে 2 বছর পরে আমার যেই মূলধনটা দাঁড়াবে,
সবৃদ্ধি মূলধন বা যে মূলধনটা 2000 টাকা ছিল, প্রথমে 200 টাকা বেড়েছে এক বছরে, তারপরের বছরে আবার 200 টাকা আমি আরো মুনাফা পেয়েছি, তার মানে 2400 টাকা হয়েছে। ঠিক আছে, তার মানে 2 বছর পরে আমাদের মূলধন হয়ে গেছে 2400 টাকা। ক্লিয়ার? আমরা বুঝেছি? মানে প্রতি বছরে বছরে 200 টাকা করে বাড়বে, প্রতি বছরে বছরে 200 টাকা করে বাড়বে। এটাকে বলা হয় সরল মুনাফা, এটাকে বলা হয় সরল মুনাফা। আবার 2400 টাকা হয়েছে, তাকে আবার 200 টাকা যদি যোগ করি, তার মানে 3 বছর পরে 2600 টাকা হবে। এই যে টাকাগুলা হচ্ছে 1 বছর পরে 2 বছর পরে, এই টাকাটা তো মূলধন ছিল 2000 টাকা, 200 টাকা তো মুনাফা পেয়েছি 1 বছর পরে। এই 2200 টাকাকে বলা হয়, অনেকগুলা নাম আছে। এক নাম্বার বলা যাইতে পারে সুদাসল, এটার নাম বলা যেতে পারে। আরেকটার নাম বলা যাইতে পারে মুনাফা আসল, মুনাফা আসল এর নাম বলা যাইতে পারে। আরেকটার নাম বলা যেতে পারে সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল, মানে বৃদ্ধি পেয়ে মূলটা কত হয়েছে। হ্যাঁ, মানে সে বৃদ্ধি পেয়ে মূলটা কত হয়েছে, মূল সহ বৃদ্ধিটা পেয়ে মোট কত হয়েছে। যে মূল ছিল 2000, আরো বৃদ্ধি পাইছে 200, তার মানে 200, 2200, এটা মোট টাকাটা। আবার 2 বছর পরে এই সবগুলাই, এই যে সুদাসল, মুনাফা আসল বা সবৃদ্ধি মূল, হ্যাঁ, সুদে আসলে কত টাকা হয়েছে, বা 2 বছর পরে মূলধন কত টাকা হইলো, মোট মূলধন কত টাকা হইলো। যদি বলে 2000 টাকা, প্রতি বছরে 10% সুদ, 10% হার মুনাফায় 2 বছর পরে মূলধন কত টাকা, মূলধন বেড়ে কত টাকা হয়, মূলধন বেড়ে কত টাকা হয়, মানে ওই মূলধন আর আসল মিলে, মানে মূলধন আর আপনার ওই যে মুনাফা মিলে মোট কত টাকা হয়, এটাই বুঝাতে। আপনার কোশ্চেন দেখে বুঝে যেতে হবে এটা মোট টাকাটার পরিমাণ যখন চাবে 2 বছর পরে, এটা আসলে মুনাফা আসল বা সুদ আসল বা সবৃদ্ধি মূলের মানটা চেয়েছে। তাহলে সরল মুনাফার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে প্রতি বছরে মুনাফার পরিমাণটা সমান থাকে। এইটা 200 টাকা, তার পরের বছরও 200 টাকা, তার পরের বছরও 200 টাকা, তার পরের বছরও 200 টাকা। এই 200 টাকা কোথায় আসছে? 10%। যদি 5% দিতাম তাহলে 100 টাকা হইতে পারতো, এটা 15% দিলে আরো বেশি হইতে পারতো, 20% দিলে আরো বেশি হইতে পারতো। যত পার্সেন্ট এই মূলধনের অত পার্সেন্ট দিয়ে আমাদের প্রতি বছর বছর মুনাফা আসবে। ক্লিয়ার? আমরা সরল মুনাফা ক্লিয়ার কিনা? আমরা সরল মুনাফা ক্লিয়ার? জি, আচ্ছা, ওকে। এখন আমি যদি বলি চক্রবৃদ্ধি মুনাফা, হ্যাঁ, সিম্পলি ইন্টারেস্টটা ক্লিয়ার। চক্রবৃদ্ধি মুনাফা বা কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টে যে ঘটনাটা ঘটে, 1 বছর পরে সবৃদ্ধি মূল হইছে 2200 টাকা। এটা সরল মুনাফাতেও চক্রবৃদ্ধি মুনাফাতেও সেম জিনিস, কোনো কোনো ডিফারেন্স নাই। কিন্তু 2 বছর পরে দ্বিতীয় বছরে এর ঘটনাটা একটু ডিফারেন্ট হয়ে যাবে। কি ডিফারেন্ট হবে? সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফায় দ্বিতীয় বছর আপনাকে এই 200 টাকার মুনাফা হবে না, এই 2200 টাকা যে আপনার ছিল, এই 1 বছরে আপনার 10% হবে 2200 এর 10%। মানে এইখানে প্রতিবার 2000, মানে মূলধনটারই বারবার 10% হচ্ছিল। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা বলে যে আপনার তখন যেই মূলধনটা আছে তার আপনি মুনাফাটা, মানে মুনাফাটা পার্সেন্টেজটা পাবেন। মানে 1 বছর পরে যে আপনার 2200 টাকা হয়েছে, পরের বছরে আপনি 2200 এর 10% আপনি পাবেন। তার মানে একটু বেশি পাবেন আর কি। 2200 10% মানে 2200 ভাগ 100, এরকম করলে আপনার আসলে আস্তে আস্তে 220 টাকা, মানে ওইখানে যেমন 200 টাকা পেয়েছেন, এখানে 220 টাকা আসলে পাবেন। মানে 2 বছর পরে আপনার টাকা হয়ে যাবে 2420 টাকা। আপনার সেই জন্য অনেক সময় কোশ্চেন দেয় যে এত টাকা 10% হার সুদে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা আসলে মোট পার্থক্য কত। তখন এইটা বলতে হবে এইটাতে পাইছি 2420 টাকা, এটাতে পাইছি 2400 টাকা, 20 টাকা হচ্ছে পার্থক্য। কথা বুঝছি কিনা, মানে আগে কনসেপ্টটা বুঝছি কিনা। এইখানে যদি আবার তৃতীয় বছরের কথা বলি, যে 3 নাম্বার বছরে যে কি হবে, আমার 2420 টাকা ছিল, এইবার 2420-এর সাথে আবার 10% অ্যাড হবে। 2420-এর 10%, 2420-এর 10% মানে 2420-এর 10% মানে 10/100, একটা শূন্য কাটা, এখানে একটা শূন্য কাটা, মানে 242 যোগ হবে। তার মানে এর সাথে যদি 242 আমি যোগ করে দেই তাহলে কত আসবে? এর সাথে এইটা 2, এখানে হচ্ছে 6, এখানে হচ্ছে 6, এখানে মানে 2662 টাকা। তার মানে এখানে হয়েছিল 2600 টাকা, এখানে হয়েছে 2662 টাকা। 3 বছর পর, 3 বছর পরে এদের যদি পার্থক্য বলা হয়, তাহলে এটাতে 2662, এখানে 2600, তার মানে পার্থক্য কত হবে? 62 টাকা। ক্লিয়ার কিনা? বুঝেছি বিষয়টা? মানে দুটার মধ্যে ডিফারেন্স বুঝেছি, যে কোনটা সব, মানে কোনটা হচ্ছে আহ মানে কোনটা হচ্ছে আমাদের আহ কি বলে সরল মুনাফা, কোনটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। জিনিসটা বুঝেছি কিনা?
গুড, একজন লিখছে না। বুঝেছি বুঝেছি, অস্থির বুঝেছি মানে। তার মধ্যে রাশিদা একজন বলছে যে না। আচ্ছা, ভেরি গুড, একজন দুইজন। রাশিদা রাশিদ, ওকে, রাশিদা রাশিদ, আরেকবার বুঝাবো। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। আর কেউ, আর কেউ আছেন যে বুঝেন নাই রাশিদা রাশিদ ছাড়া? আর সবাই বলতেছে প্লিজ নেক্সট, এটা বুঝেছি এটা বুঝেছি, একজন বুঝে নাই। আচ্ছা, ওকে, ঠিক আছে। আমি আপনাদের আহ মানে একটা মজার কথা বলি যে আহ ধরেন আপনার কাছে 1,000 টাকা আছে, 1,000 টাকা, 1,000 টাকা, এবং আপনার 10% হার মুনাফায়। আপনাকে আমি যদি বলি যে আপনি সরল মুনাফা বের করেন এবং চক্রবৃদ্ধি মুনাফা বের করেন, এবং আপনি কোনো সূত্র জানেন না, আপনি কোনো ফর্মুলা জানেন না, আপনি কিভাবে করে এই চিন্তা করবেন? অ্যান্সার হচ্ছে 10,000-এর 10% মানে 100 টাকা, এই 1,000-এর 10% মানে আজ 1,000-এর 10%, 1,000-এর 10% মানে হচ্ছে 100 টাকা, কারণ 10 ভাগ 100 কাটাকাটি করলে 100 টাকা থাকে। তার মানে 1 বছর পরে আপনি 1,000 প্লাস 100, তার মানে 1,100 টাকা আপনি পাবেন। এটা হচ্ছে সরল মুনাফা। আমি যদি সরলের কথা বলি, সরল মানে সিম্পল ইন্টারেস্টের কথা বলি, আপনি দ্বিতীয় বছর পরে 1,100-র সাথে আরো 100 টাকা অ্যাড হবে, তার মানে 1,200 টাকা হবে। তার পরের বছরে আরো 100 টাকা অ্যাড হবে, 1,100 প্লাস 100, মানে আপনার 1,300 টাকা হবে। 1200-র সাথে আরো 100 যোগ হলে 1,300 টাকা। তার মানে প্রথম বছর পরে 1,100 টাকা, দ্বিতীয় বছর পরে 1,200 টাকা, তৃতীয় বছর পরে 1,300 টাকা, প্রতি বছরে 100 টাকা। কেন? কারণ আপনি এখানে মুনাফা পাচ্ছেন মূলধনের 10%ই সবসময় মুনাফা পাবেন প্রতি বছরই। ঠিক আছে, মুনাফারই মূলধনের 10%ই মুনাফা পাবেন। এই কারণে এইটার যে সূত্রটা আছে এটাও একটু দেখে নেন, যে এই যে মুনাফার পরিমাণ, আপনি যদি মুনাফার কথা চিন্তা করেন, আপনার মুনাফা দেখেন, মুনাফা, মুনাফার পরিমাণটা, মুনাফা, আমি যদি মুনাফার যদি পার্সেন্টেজটাকে, এটা যে পার্সেন্টেজ, এটাকে যদি আর চিন্তা করি, আর মানে রেট, রেট চিন্তা করি মুনাফা, তাহলে মুনাফা আর এর, এর মানে তো এই যে মাঝখানে যে এর আছে, এর মানে তো গুণন, তার মানে এটা তো মূলধন, মূলধনকে যদি পি দ্বারা গুণ করি, তাহলে পি আর আর গুণ করলেই কি আমি মুনাফা পেয়ে যাব কিনা বলেন তো? এই যে দেখেন তো, পি আর আর, এটা এটা হচ্ছে পি, এটা হচ্ছে আর। আর মানে 10%, 10% মানে 10/100, 10% মানে আর মানে যদি আমি 10% চিন্তা করি, তাহলে পি আর আর গুণ করলে কি 1 বছর পরে মুনাফা পাবো কিনা? আপনি আমারে বলেন, এটা কি বুঝেছেন? 1 বছর পরে যদি আমি মুনাফা পেতে চাই, মুনাফাকে যদি আই দিয়ে চিন্তা করি, 1 বছর পরে মুনাফার পরিমাণ পি ইন্টু আর করলেই পাওয়া যাবে কিনা? যেখানে পি এর মান 1,000, এখানে আর এর মান হচ্ছে 10%, এই তো 10%, পি আর আর গুণ করলে 1,000 ইন্টু হচ্ছে 10/100, এই তো পাবো কিনা একটু আমাকে বলেন, তাড়াতাড়ি বলেন। মানে আপনারা যারা বুঝছেন তারা বলেন, 1 বছর পরে মুনাফা পি ইন্টু আর করলেই পেয়ে যাবো কিনা? এই যে 1,000-এর 10%, এটা পি ইন্টু আর করলেই পেয়ে যাবো না 1 বছর পরে? তাহলে 2 বছর পরে, 2 বছর পরে আমারে বলেন, এই 2 বছর পরে এই যে, এই যে মুনাফাটা, এই যে আমি আমি যে পাচ্ছি, এই যেই টাকাটা পাচ্ছি, সেখানের সাথে এই যে মুনাফাটার পরিমাণ, এই আর ছিল, এইখানে কি আর আরেকটা যোগ হয়েছে না? এই আরটা আর আর নাই, মুনাফা এখানে 100 যোগ হয়েছিল, তার সাথে আরো 100 যোগ হয়েছে, তার মানে 100 × 2 মানে আসলে 200 যোগ হয়েছে এখানে। মানে আসল তো পি আছে, কিন্তু 2 বছর পরে মুনাফা হয়েছে হচ্ছে টোয়াইস আর। 2 বছর পরের কথা যদি বলি, তাহলে আর এর জায়গায় হয়েছে টোয়াইস আর, কারণ এখানে 100 ছিল, পরের বছরে আরো 100 যোগ হয়েছে, 2 বছর পরে মুনাফা হয়ে গেছে 100 আর 100 মিলে 200, মানে 100-র সাথে 200 যোগ করলে 1,200 হয়েছে। 3 বছর পরে আমি যদি 3 বছরের কথা বলি, যে I1 ছিল পি ইন্টু আর, I2 ছিল পি ইন্টু টোয়াইস আর, 3 বছর পরে আমি পেয়েছি 1,300 টাকা। 1,300 টাকা মানেটা কি আসলে? মূলধন তো 1,000 টাকায়, কিন্তু মুনাফা হয়ে গেছে, মুনাফা হয়ে গেছে কি, মুনাফা হয়ে গেছে হচ্ছে 3 × আর, মানে এটার যতটুকু মুনাফা আমি প্রথমবার আর পেয়েছি, তার দ্বিগুণ পাইছি 2 বছরে, তার 3 গুণ পাইছি 3 বছরে, মানে 100, এখানে 200, এখানে 300, 1,000-এর সাথে 100 যোগ করলে 1,100, 1,000-এর সাথে 200 যোগ করলে 1,200, 1,000-এর সাথে 300 যোগ করলে 1,300। আমি সিরিয়ালি যেহেতু লিখেছি, তাই 1,000-এর সাথে 100 যোগ করে 1,100 হয়েছে, 11-এর সাথে আবার 100 যোগ করছি 1,200, আবার 100 যোগ করছি 1,300। এই জন্য আমরা যখন এন সংখ্যক বার নেই, সেই জন্য এটার একটা সূত্র হচ্ছে, যদি বছর এনটা থাকে, তাহলে আই ইকুয়াল লিখি আমরা পিএনআর, আই ইকুয়াল ইকুয়াল লিখি আমরা পিএনআর।
কথাটা কি বুঝেছি? এই কারণে আমরা লিখি সরল মুনাফার ক্ষেত্রে আই ইকুয়াল পিএনআর। কথা কি বুঝেছি? আই ইকুয়াল পিএনআর কোথা থেকে আসে? আই ইকুয়াল পিএনআর কোথা থেকে আসে? এই জায়গা থেকে আসে যে 1 বছরের জন্য আই ইকুয়াল আই ইন্টু আর হয়, 2 বছরের জন্য 8টা দ্বিগুণ হয়ে যায়, তার মানে 2 আর হয়, আই ইন্টু 2 আর। মানে আই মানে তো 10, মনে করেন 1000 আছে, তার সাথে 200 যোগ হয়েছে, আই মানে 200 হচ্ছে। তারপরে এরকম করে করে। সবাই কি বুঝেছি? কথা কি বুঝে গেছে? ওকে, ঠিক আছে। ওকে, এখন এখন আমি যদি বলি চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যেটা ঘটে কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে, আমি আপনাদেরকে বলেছি যে এই যে হ্যাঁ, চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যেই ঘটনাটা ঘটে সেটা হচ্ছে, আপনাদেরকে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে 1000-এর 10% মানে 100 টাকা। তার মানে 1 বছর পরে আপনি 1000 প্লাস 100 মানে হচ্ছে 1100 টাকা পাবেন, এটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু তারপরের বছরে আপনি 1100-র সাথে আপনার কত টাকা অ্যাড হবে, এটা বিষয়ে হচ্ছে 1100 এর আপনার 10% দিতে হবে। 1100-এর 10%, তার মানে 1100 প্লাস 1100-এর 10% মানে হচ্ছে আপনার 110, 110 টাকা। তার মানে এখানে আপনার 1210 টাকা হবে। এই 1220, 1200-র জায়গায় 1210 টাকা হয়েছে চক্রবৃদ্ধি মুনাফায়। ঠিক আছে? তো অ্যাকচুয়ালি এই অঙ্কটাই বিসিএস পরীক্ষায় আসছে 37 বা সামথিং। আপনারা যখন করবেন তখন দেখতে পাবেন যে 1000 টাকা 10% হার সুদে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে 2 বছরে পার্থক্য কত? অ্যান্সার হবে 10 টাকা। এটা বিসিএস পরীক্ষায় আসা কোশ্চেন, রিসেন্ট বিসিএস পরীক্ষায়, মানে হয় 36, নাহলে 37, নাহলে 38 এর মধ্যেই আসছে। এই কোশ্চেনটাই আসছে, হুবহু এই কোশ্চেনটা, যা যা ডেটা বললাম তাই, 10 টাকা অ্যান্সার হবে। কথা কি বুঝেছি? যদি 3 বছর বলতো তাহলে 3 বছর বললে আবার মনে করেন 1210 প্লাস 1210-এর 10%, 1210-এর 10%, 10% মানে কি হবে? 10% মানে হচ্ছে 1210 প্লাস 121 হয়। তার মানে 1, 3, 3, 1, 1331। এখানে 1300, এখানে 1331। তার মানে এখানে ডিফারেন্স হচ্ছে 31 টাকা। যদি 3 বছর বলতো তাহলে 31 টাকা হইতো। কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এখন আমি একটা কথা বলি। তো সরল মুনাফার ক্ষেত্রে আমাদের যদি সূত্রের কথা বলি, সরল মুনাফা হুম সরল মুনাফার ক্ষেত্রে আমরা যদি সূত্র বলি, তাহলে আই ইকুয়াল হচ্ছে পিএনআর। আই ইকুয়াল পিএনআর, পি মানে হচ্ছে মূলধনটা, মূলধন বা আসল, মূলধন বা আসল। 30 মিনিট শেষ মানে, হাসান ভাই লিখছেন যে 30 মিনিট শেষ। 30 মিনিট কি আমি গান গাইলাম? মানে 30 মিনিট শেষ মানে এটা কি? মানে এটা কি মানে বলাটা উচিত হয় নাই? মানে কোশ্চেনে চলে যাওয়া দরকার ছিল নাকি ভাই? কথাটা বুঝি নাই, 30 মিনিট শেষ কথাটার অর্থটা বুঝি নাই। না, আপনাদের কমেন্ট করার দরকার নেই, স্টুপিড বলা পাইনি, এগুলা কোশ্চেন করার দরকার নাই। ওকে, আই ইকুয়াল হচ্ছে পিএনআর। আই ইকুয়াল আই ইকুয়াল হচ্ছে পিএনআর। পি পি ইকুয়াল হচ্ছে মূলধন বা আসল, এন মানে হচ্ছে সময়, আর মানে হচ্ছে সুদের হার। ঠিক আছে? তো আই ইকুয়াল যে পিএনআর আছে, এইখান থেকে আমরা আমরা যে আমরা আমরা যে আই মানে যে এই যে আই মানে হচ্ছে আমাদের মুনাফা।
তো এগুলো সবগুলোর কিন্তু নাম কিন্তু ডিফারেন্ট ভাবে থাকতে পারে, আমি কিন্তু এই কথাটা বলেছি। এই সূত্রগুলা বিভিন্ন ক্ষেত্রে ইউজ হইতে পারে, যেমন মুনাফার ক্ষেত্রে ইউজ হয়, সুদের ক্ষেত্রে ইউজ হয়, এই যে আই মানে। হ্যাঁ, আবার অনেক সময় আপনাকে অনেক সময় কিস্তি দিতে হয়, মানে প্রতিবার কতটুকু পরিমাণ কিস্তি দিতে হবে, হ্যাঁ কিস্তি কতটুকু দিতে হবে সেটাও কিন্তু আই দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। এটাও আমরা করব আর কি, যদি সময় থাকে আমরা কিস্তির অঙ্ক করব, কিস্তি কতটুকু দিতে হবে কি সমাচার, এটাও আই দ্বারা রিপ্রেজেন্ট করা যায়। তো এটা হচ্ছে টোটাল। টোটাল মনে করেন যে আপনি লোন নিয়েছেন যত, মূলধন বা আসল, এটা হইতে পারে, অথবা যতটুকু টোটাল আপনি কোনো জায়গা থেকে লোন নিয়েছেন সেরকম কিছু যদি থাকে সেটাও পি হতে পারে। এন মানে তো সময়, সময়টা সাধারণত আমরা বছর দ্বারা হিসাব করি, বছর বা অ্যাকচুয়ালি আমাদের যেহেতু হিসাবগুলো বছরে হয়, যেগুলো বছরে বছরে হয় তাদের জন্য এন মানে বছর। এখন আমরা অন্য জায়গায় না যাই। আর আর মানে যে সুদের হার, আর মানে সুদের হার বা মুনাফার হার, অ্যাকচুয়ালি সুদের হারও হতে পারে মুনাফার হারও হতে পারে, যেটাই হোক। তো এইখানে একটা মজার ব্যাপার আছে, মজার ব্যাপারটা হচ্ছে এরকম, ধরেন এই সূত্রটা দেওয়া আছে, আবার দুই একটা বইয়ে আই ইকুয়াল পিএনআর বাই 100 এরকম সূত্র দেওয়া আছে, হ্যাঁ এরকম সূত্র দেওয়া থাকতে পারে, এই এই এরকম। তো দুটাই মানে দুইটার মধ্যে কোনোটাই ভুল তা নয়। এইটা এই সূত্র দেওয়া আছে মনে করেন ক্লাস 8 এর বইয়ে, আমাদের যেগুলো বোর্ড বইগুলাতে আছে, আবার কিছু কিছু গাইড বইগুলাতে এই এরকম কোশ্চেন গুলো এইরকম একটা সূত্র দেওয়া আছে বাই 100। এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? ডিফারেন্স কোথাও নাই। এখানে ব্যাপারটা হচ্ছে আপনাকে যদি আমি সরল মুনাফায় ধরেন, আপনাকে আমি বললাম যে আপনার মূলধন আছে 2000 টাকা, আপনার মূলধন আছে 2000 টাকা, চিন্তা করেন মূলধন আছে 2000 টাকা, আপনি শতকরা বার্ষিক 5% হার সুদে বা 5% হার মুনাফায়, 5% হার মুনাফায় বা সুদে আপনাকে বললাম যে 3 বছরে সুদ কত বা মুনাফা কত, 3 বছরের মুনাফা কত, মানে আই এর মান চাওয়া হয়েছে। তো এই ধরনের অঙ্ক, যে কোনোটা অঙ্ক করার ক্ষেত্রে কথাটা ভালো করে বুঝেন, যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে আপনি এটাও ইউজ করতে পারেন, এটাও ইউজ করতে পারেন, তবে আর মানে আপনি 5 লিখবেন নাকি 5% লিখবেন এটার উপরে ডিপেন্ড করবে। আর মানে যেহেতু রেট, এটাকে আমরা পার্সেন্টেজ আকারে যেহেতু আমরা প্রকাশ করি, তাই 5 মানেই 5/100। তখন আর মানে যখন আমি পার্সেন্টেজ সহকারে লিখবো তখন আমাকে সূত্র ইউজ করতে হবে এইটা, তখন ওই আর এর মানেই চলে আসবে 5/100। আর আর এর মান যখন আমি শুধু 5 লিখবো তখন এই 100টাকে আপনাকে বসাতে হবে। কথাটা বুঝেন নাই মনে হয়, কথাটা কি বুঝা গেল? মানে আপনি যদি এই সূত্রটা বসান, মানে নিচের সূত্রটা বসান, তখন আর এর মান বসাইতে হবে 5, নিচের সূত্রটা যদি বসান তখন আর এর মান বসাইতে হবে 5, পি এর মান বসাইতে হবে মনে করেন 2000, আর আপনি এন এর মান তো এখানে 3 বছর দেওয়াই আছে, এখান থেকে আই এর মান বের করতে হইলো। তাহলে আই ইকুয়াল মনে করেন আই এর মান বের করতে হইলো, আই ইকুয়াল মনে করেন পিএনআর বাই 100। তাহলে কি হইলো, পি এর মান হচ্ছে 2000 ইন্টু এন এর মান হচ্ছে 3, আর এর মান হচ্ছে 5/100 সূত্রের 100। আর এই সূত্র অনুসারে পিএনআর বাই 100 নাই, কিন্তু আর এর মানেই 5/100 চলে আসতেছে, কারণ আর মানে 5%, 5 না শুধু 5%। সাধারণত আমাদের যে পাঠ্য বইগুলো আছে সেখানে আর এর মানটা পার্সেন্টেজ দিয়ে উল্লেখ করা হয়। কথা কি বোঝা গেছে? মানে দুটার মধ্যে ডিফারেন্স বুঝতে পারছেন? সূত্র একই, একই সূত্র, অ্যান্সার একই আসবে, কিন্তু কোনটাতে কোন সূত্র ইউজ করতে হবে বোঝা গেছে? ওকে, আচ্ছা এখন কথা হচ্ছে মানে আই ইকুয়াল পিএনআর বাই 100 বলেন যাই বলেন না কেন, একটা জিনিস আপনাদেরকে সব সময় মনে রাখতে হবে, ভাই আর ইকুয়াল যদি মনে করেন একটা, মনে করেন কোন সময় আসলো আর ইকুয়াল 1/4, হ্যাঁ আপনাকে আমি বললাম যে এখান থেকে এন এর মান বের করতে হবে, আপনার পি এর মানও দেওয়া আছে, এন এর মানও দেওয়া আছে, পি এর মানও দেওয়া আছে, আই এর মানও দেওয়া আছে। পি এর মান দেওয়া আছে মনে করেন 100, আর আই এর মান দেওয়া আছে মনে করেন 10, এখান থেকে এন এর মান বের করতে হবে। তো একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখি, মনে করেন এইটা না দেওয়া থেকে এইটাও এইটা কেউ কেউ এইটা আর এর মান এইটা পাইছে, আবার কেউ কেউ আর এর মান মনে করেন 25% পাইছে, হ্যাঁ এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। আমি আই ইকুয়াল তো পিএনআর, আই ইকুয়াল পিএনআর, তাহলে পি এর মান কত? পি এর মান হচ্ছে 100, আই এর মান আছে 10, এন এর মান মনে করেন বের করতে হবে, আর এর মান আমি 25% বসাবো নাকি 1/4 বসাবো? হ্যাঁ এইটার অ্যান্সারটা
যারা এইসব নিয়ে ঘাপলায় পড়বে তাদের জন্য কিন্তু ম্যাথ অনেক কঠিন হয়ে যাবে, কারণ 25% মানেই 25/100, মানে আপনি 25% বসাইলেও শুধু 25 কিন্তু বসাচ্ছেন না, আপনি শুধু 25 বসাইতে পারবেন না, আপনাকে হয় 25% বসাইতে হবে বা 1/4 বসাইতে হবে, মান তখন একই পাবেন। মানে যারা শুধু 25 বসাবে তাদের জন্য শুধুমাত্র অঙ্কটা ভুল হবে, যারা 25% বসাবে অথবা 1/4 বসাবে তাদের দুজনের জন্য অঙ্কটা কারেক্ট হবে। কথাটা বুঝতে পারছেন? মানে এইসব কনফিউশন যে যখন আর আমরা বসাবো এটাতে আমরা 25 শুধু বসাইতে পারবো না যদি আই ইকুয়াল পি এন আর বসাই, আমাকে 25% বসাইতে হবে, বা 25% ভাঙলে কি হয়, 25% ভাঙলে আলটিমেটলি 1/4 হয়, 1/4 হয়, বা 1/4 বসাতে হবে। 25% কে ভাঙলে 1/4 হয়, নট 25 কে ভাঙলে। তাই 25 মানে কিন্তু 1/4 না, 25% মানে 1/4। এখানে আর এর মান হয় 25% বসাবো বা 1/4 বসাবো। ক্লিয়ার? মানে বিষয়গুলো কিন্তু একটু মানে জিনিসগুলো মাথায় রাখতে হবে, আমরা সলভ করার আগে আমাদের এগুলো মাথায় রাখতে হবে। ঠিক আছে, ওকে। নেক্সট আরেকটা কথা বলি, আই ইকুয়াল যে পিএনআর আছে, আই ইকুয়াল হচ্ছে পিএনআর আমরা যে লিখলাম, তো আইটা কি, আইটা কি বলেন তো সবাই, আইটা কি? আইটা কি মুনাফা, আইটা কি মূলধন, আইটা কি নাকি আইটা আসল, নাকি আইটা মুনাফা আসল, কোনটা? আইটা কি আসলে? আই ইকুয়াল পিএনআর এর আই কি? আই শুধুমাত্র মুনাফা বা ইন্টারেস্ট, হ্যাঁ ইন্টারেস্ট বা মুনাফা। এখন আপনাকে যদি আমি বলি এই পি এর সাথে আই যোগ করে দেই, পি এর সাথে আই যোগ করে দেই, তাহলে পি আর আই যোগ করলে, পি এর সাথে আই যোগ করলে কি পাওয়া যাবে? মুনাফা আসল পাওয়া যাবে না? আপনি আমাকে বলেন, এইটাই সেই সুদ আসল, এই বাবাজিটা না, এইটাই সেই সুদ আসল বা মুনাফা আসল কিনা? সুদ আসল বা মুনাফা আসল, তাই না? বা সবৃদ্ধি মূল, এই এই জিনিসটাই এ এ এ দ্বারা প্রকাশ করি, অ্যাকুমুলেটেড। এটা ওকে। তো এ ইকুয়াল পি প্লাস আই, তাই যদি হয় তাহলে আমরা পি কে যদি পি এর জায়গায় রাখি, আই এর জায়গায় পি, পি এর জায়গায় পি রাখলাম, এই পি কে এই পি রাখলাম, আর আই এর জায়গায় যদি পি এন আর বসাই, তাহলে এখানে কমন নিলে পি ইন্টু 1+r এন 1+n আর হয় কিনা? অনেক অনেক বইয়ে এটা এইভাবে করে সূত্র আকারে দেওয়া আছে, সূত্র আকারে দেওয়া আছে। আপনি সূত্র আকারে মনেও রাখতে পারেন, নাও মনে রাখতে পারেন, এটা কিন্তু খুব বেশি টাফ কিছু না, মনে রাখতেও পারেন নাও রাখতে পারেন, এটা কিছুই না। আই ইকুয়াল মানে, কারণ মুনাফা আর আসল, হ্যাঁ, মানে এটা হচ্ছে, এটা হচ্ছে মূলধন, মূলধনের সাথে মুনাফা যোগ করলে আমি পেয়ে যাব মুনাফা আসল। তো মূলধন তো মূলধনে আছে, আই ইকুয়াল তো পি এন আর, তাহলে এখানে পি কমন নিলেই 1+n আর আসে। ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার জিনিসটা? হুম, ঠিক আছে। না, সি তে এ এর পরিবর্তে সি লেখে, একজন বলছে এখানে এ এর পরিবর্তে সি লেখে না, এ ইকুয়াল পি প্লাস, মানে আই যে লিখেছি, পি প্লাস পি এন আর যে লিখেছি, পি ইন্টু 1+r যে লিখেছি, এনআর লিখেছি, এটা হচ্ছে সরল মুনাফার ক্ষেত্রে লিখেছি। আর সি লেখে হচ্ছে, সি তে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা তো এখনো আমরা চক্রবৃদ্ধি মুনাফা সূত্রতে লিখিই নাই, কম্পাউন্ড ইন্টারেস্ট সেটা সেটা আলাদা সূত্র। মানে ওই যে সি ইজ ইকুয়াল কি, সি ইজ ইকুয়াল হচ্ছে পি ইন্টু 1+r⁴ এটা আলাদা সূত্র, এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র। যে বলেছেন সি লিখে, সেটা হচ্ছে কম্পাউন্ড, সিতে হচ্ছে কম্পাউন্ড, কম্পাউন্ড মানে চক্রবৃদ্ধি মুনাফা, এটা হচ্ছে সরল মুনাফা যেই কথাটা বলতেছি। ক্লিয়ার? বুঝেছেন? বুঝেছেন? সবাই কি বুঝেছেন? ক্লিয়ার? আচ্ছা, এখানকার এখানকার সবচেয়ে সবচেয়ে মানে নর্মাল টাইপের অঙ্ক, মানে যেগুলো অঙ্ক সবচেয়ে বেশি আসে, হ্যাঁ, মানে কাহিনী কি ভাই, মানে আই ছোট হাতের দেওয়া যায়, বড় হাতের দেওয়া যায়, সমস্যা নাই, আই ইকুয়াল যে পিএনআর আছে, এটা দিয়েই অনেক কোশ্চেনের অ্যান্সার দেওয়া যায়, অনেক কোশ্চেনের অ্যান্সার হয়, মানে অনেক কোশ্চেন আসে। যেমন আপনার মূলধন দেওয়া থাকবে, এন দেওয়া থাকবে, আর দেওয়া থাকবে, আপনাকে আই এর মান বের করতে বলবে, আবার কোনো কোনো সময় এন এর মান বের করতে বলবে, তাহলে এন ইকুয়াল কি হবে? তাহলে বাকি দুটাকে এই পাশে নিয়ে গেলে, এটাও তো গুণ আকারে আছে, নিচে আসলে ভাগ আকারে হবে।
কোনো কোনো সময় আপনাকে আর এর মান বের করতে বলবে, তাহলে বাকি দুটাকে বাম পাশে ভাগ আকারে দিয়ে দেন। কোনো কোনো সময় আপনাকে আসলের মান বের করতে বলবে, তাহলে আসল বাদে বাকি দুটাকে বাম পাশে নিয়ে গেলে ভাগ আকারে থাকবে। কথা কি বোঝা গেছে? মানে এই চারটা দিয়েই আপনার চারটা ফরম্যাটেই অঙ্ক আসে, মানে চারটা ফরম্যাটেই, এই একটা সূত্র দিয়ে যে চারটা ফরম্যাট দাঁড়ায়, এই চারটা ফরম্যাটেই আসলে আমাদের অঙ্ক আসে। কিন্তু এগুলো আমাদের আলাদা আলাদা তো সূত্র না, আই ইকুয়াল পি এন আর দিয়ে সব অঙ্ক হয়ে যায়। মানে ম্যাক্সিমাম অঙ্কের সিস্টেমই হচ্ছে আই ইকুয়াল পি এন আর। ক্লিয়ার? বুঝেছি? ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা দেখেন, আচ্ছা আমার ছবির জন্য অনেক সময় দেখা যাচ্ছে না, দুই একবার বন্ধ করে রাখি, সমস্যা নাই। ওকে, ঠিক আছে, একটু চেক করেন যে কোশ্চেনটা হচ্ছে এরকম যে একজন এখানে এরকম করে দেওয়া আছে। ও, এটা কি আবার প্রফিট লস কেন চলে আসলো? সরি সরি, কোথায় ওটা? এইটা। ওকে, ওকে, দেখেন কি বলছে যে প্রতি বছর শতকরা 8% হার সুদে, আপনি আগে বিষয়টা আহ একটু মানে ইয়াটা দেখেন, ভিডিও ইয়াটা দেখেন, সবাই তো দেখতে পাচ্ছেন না? আচ্ছা, আমাকে এই যে আমার যে ভিডিওটা অন করে দিলে আপনারা কি প্রশ্নটা পুরোটা দেখতে পান? আমি একটু দেখেন তো, প্রশ্নটা দেখা যায় নাকি একটু কেটে যায়? মানে প্রশ্ন পুরোটা দেখা যায় কিনা? জি যায়, ওকে, ঠিক আছে। ওকে, সবাই বলছে দেখা যায়, সমস্যা নাই। ওকে, সমস্যা নাই। ওকে, একজন বলছে দেখা যায় না। আচ্ছা, কেমনে বুঝবো এখন? একজন বলছে দেখা যায় না, বাকি দুজন বলছে, আচ্ছা সমস্যা নাই, আমি কোশ্চেনটা তো পড়েও দিই, প্রবলেম নাই। প্রতি বছর শতকরা 8 টাকা হার সুদে চুক্তিতে 1,000 টাকা, 1,000 টাকা 2 বছর পর বিনিয়োগকারীর মোট কত টাকা লাভ হবে? আই ইকুয়াল পিএনআর। পি এর মান হচ্ছে 1,000 টাকা, পি মানে হচ্ছে মূলধন, কত টাকা আমার আসলে বিনিয়োগ করা হয়েছে। এন এর মান, এন এর মান এন এর মান হচ্ছে আপনার 2 বছর, কত বছর সেটা হচ্ছে 2 বছর। আর এর মান, আর মানে হচ্ছে 8%, শতকরা 8 টাকা মানে হচ্ছে 8%, 8% মানে 8/100। দুইটা শূন্য কেটে দিলাম, এখানে দুটা শূন্য কেটে দিলাম, 8 × 2 = 16, 16 আর 10 গুণ করলে 160 টাকা। ক্লিয়ার? আপনারা ক্লিয়ার হলে একটু ক্লিয়ার ক্লিয়ার বলে দিবেন, হ্যাঁ ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। আই ইকুয়াল পিএনআর। আমি কিন্তু মানে যেগুলো পরীক্ষায় আসছে সেগুলোই প্র্যাকটিস করি, সেই জন্য সুবিধা হবে আর কি আমার। মানে নিজে বানাই দিলেও তো দেওয়া যায়, নিজে বানাই দেওয়ার চেয়ে যেগুলো পরীক্ষায় আসছে এগুলো প্র্যাকটিস করলে আপনাদের একেবারে এইটা আপনাদের জন্য অনেক হেল্প হবে, আমি যেটা মনে করি অনেক বেশি হেল্প হবে। যে এখানে এখানে বলছে সরল সুদে আহ না মানে 0.008 লিখবেন কেন? আপনার যেইভাবে করে সুবিধা হয়, যেমন এই যে যে আচ্ছা এই কথাটা দেখেন, বার্ষিক 10 টাকা, শতকরা 10 টাকা হার সুদে এত টাকা 3 বছরের সুদ কত? তার মানে আই এর মান চাওয়া হয়েছে, আই মানে মুনাফা, আই মানেই সুদ, ঠিক আছে? তার মানে 4500 ইন্টু পি ইন্টু পি এন আর, এন মানে কত বছর? 3 বছর। আর মানে কত? 10, 10 কিন্তু পার্সেন্ট, শতকরা 10 মানে 10%, 10% মানে 10/100। একজন বলছে 10/100 কে মনে করেন আপনি 10/100 কে কাটাকাটি করলে তো 0.1 হয়, এভাবে লিখবেন কিনা ভাই? আপনি কি অঙ্ক বড় করার জন্য আসছেন নাকি ছোট করার জন্য? আপনার যত ছোটতে করা যায় আপনার তত সুবিধা, যেহেতু নিচে শূন্য শূন্য কেটে দেওয়া যাবে, আপনি কেন দশমিকে এনে তারপরে গুণ করবেন? হ্যাঁ, আপনার তো আর ক্যালকুলেটর ইউজ করতে পারতেছেন না, আপনি ওই কাজ কেন করবেন? যত তাড়াতাড়ি করা যায়, 3 শূন্য 0, তারপরে 3 5 হচ্ছে 15, 15 5 হাতে থাকলো 1, 3 4 12 আর 1 হচ্ছে 13, তার মানে 1350 টাকা। ক্লিয়ার সবাই?
7,000 টাকার পিএনআর আই ইকুয়াল, আচ্ছা মোট সুদ চাওয়া হয়েছে, আই এর মান চাওয়া হয়েছে, আই ইকুয়াল পিএন, এন মানে 5 বছর, আর মানে 5%, 5% মানে 5/100, শূন্য শূন্য কাটা শূন্য শূন্য কাটা, তার 5 সাথে 35, 35কে 5 দিয়ে গুণ করলে 35কে আপনি কিভাবে করতে পারেন, 25কে 7 দিয়ে গুণ করতে পারেন, 25কে 7 দিয়ে গুণ করলে 5 সাথে হচ্ছে 35, হাতে থাকলো 3, তার মানে 1,750 টাকা। ক্লিয়ার? ইজি অঙ্ক না? তবে মানে আমি এগুলো অঙ্ক আপনাদের ওই বেশি বেশি করে দেখাই কেন, মানে নিজেরা একটু ক্যালকুলেশনে ফাস্ট হন, ফাস্ট ফাস্ট হইতে হবে। অনেকের ক্যালকুলেশন হয়ে যায়, অনেকে অ্যান্সার অ্যান্সার দিয়ে দেয়, কিন্তু আরেকজনের অ্যান্সার অনেক স্লো থাকে। কত টাকা মুনাফা হবে, আই ইকুয়াল পিএনআর, পি মানে 6,000, এন মানে 2 বছর, আর আর মানে 13/100, তার মানে 2টা শূন্য কাটা, এখানে 2টা শূন্য কাটা, 13 দুগুণে 26, 26কে যদি আপনি 6 দ্বারা গুণ করেন, তার মানে 6×6 = 36। আচ্ছা একটা জিনিস কিন্তু খেয়াল করবেন, মানে একটা জিনিস আপনাকে আমি বলি, পরীক্ষার হলে একটু মানে আরো ফাস্ট হইতে পারেন আপনারা। যেমন কিভাবে ফাস্ট হইতে পারেন, যেমন 6 × 2 = 12, অথবা আপনি চিন্তা করতে পারেন যে আপনি মনে মুখে মুখে চিন্তা করতে পারেন, দেখেন দেখেন কথাটা একটু চিন্তা করেন, এটা করতে পারেন, বা ডিরেক্টলি গুণ করে দিলেও যে খুব বেশি দেরি হয় তা না, এইভাবে করেও চিন্তা করতে পারেন যে 13 × 2 = 26, 26কে যদি আমি 6 দিয়ে গুণ করি, 6×6 = 36, 6 বসে, আর তো কোনো জায়গায় এখানে 6 নাই, খালি একটা জায়গাতেই 6 আছে, তার মানে ঘই হবে অ্যান্সার। আপনি 6×6 = 36, 6, 6 দুগুণে 12, আর 3 15, এটা যদি আপনি এখানে নাও বসান, মানে এই ক্যালকুলেশনটা পরেরটা আর করারই প্রয়োজন নাই। মানে যতটুকু ক্যালকুলেশন কিন্তু এই যে একটা দেখেই বোঝা যায় যে আসলে অ্যান্সার হবে কিনা। হ্যাঁ, সবগুলার এখানে 6 থাকলে তখন তো পুরাটা করতে হইতো, কিন্তু আপনাদের অনেক সময় এইভাবে করে ইজি করে দেওয়া থাকে এমসিকিউ এ, যাতে করে একটু আপনারা ক্যালকুলেশন অত বেশি করতে না হয়। ঠিক আছে, এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। আচ্ছা যাই হোক, এগুলা একই অঙ্ক, এবার এবার একটু মনে হয় আলাদা নাকি? সত্যি কথা বলতে 7 বছরের সুদ একই অঙ্ক, পারবো না এগুলা? এগুলো তো পারবো, আপনারা আমাকে বলেন শতকরা বার্ষিক 6 টাকা হার সুদে এত এত বছরের সুদ কত, পারা যাবে না? একই তো, কত টাকা সুদ হবে, একই অঙ্ক, সেম অঙ্ক, সেম অঙ্ক আর না করি, এটা করে ফেলি না, যেহেতু আমি বসায় রাখছি যে এইটা ইন্টু আই ইকুয়াল হচ্ছে পি এন আর, এন মানে 7 বছর, আর মানে 6/100। ঠিক আছে, একটা শূন্য কাটা গেছে, আর 10 দিয়ে এটাকে 3, এখানে হচ্ছে 5, 5 দিয়ে এটাকে চলে যায়, যে 5-কে 5, 3×5 হচ্ছে 15, তার মানে অ্যাকচুয়ালি আমাদের থাকতেছে কত, মানে এখানে দেখে আপনি কি বুঝেন বলেন, মানে এই যে 3×7 = 21, এইটা ডেফিনেটলি ঘ নাম্বার হবে, শূন্য কি লাস্টে আসবে কখনো? মানে 3×7 = 21, 21কে আপনি তো শূন্য, এগুলো সবগুলোই লাস্টে শূন্য আছে, শূন্য তো আসবেই না লাস্টে, এটা দেখেই বোঝা যাচ্ছে। তারপরেও আপনি যদি গুণ করে দেখতে চান, হ্যাঁ আপনি মনে করেন 3×13 = 39, 39কে 7 দিয়ে গুণ করলেন, হ্যাঁ 3, 7×9 = 63, 63 হচ্ছে 3, 3×7 = 21, 21 আর 6 হচ্ছে 13, 27, এই তো ঘ নাম্বার অ্যান্সার। মানে আমি এটা দেখেও বুঝতে পারতেছি এটা তো শূন্য আসার কোনো চান্স নাই, কারণ 3×7 × 3 করলে তো কোনোদিনও শূন্য আসবে না লাস্টে, 3×3 = 9, আর তার সাথে 9-এর সাথে যদি আপনি আপনি 7 গুণ করেন 63, লাস্টে 3 আসবে আর কি। এগুলাকে বলে ইউনিট ডিজিট দেখে আমাদের অ্যান্সার দেওয়া, এগুলাকে বলে ইউনিট ডিজিট বা একক স্থানীয় মান। ইউনিট ডিজিট বের করাও একটা মানে বিশেষ করে ইন্ডিয়ায়, ইন্ডিয়ার যারা পরীক্ষা দেয়, হ্যাঁ মানে ইন্ডিয়ায় একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে ইউনিট ডিজিট বের করা। কোনো কোনো একটা পরীক্ষা ইউনিট ডিজিট কিভাবে করে, মানে কোনো একটা ক্যালকুলেশনের মধ্যে ইউনিট ডিজিট কিভাবে বের করতে হয়, মানে একক স্থানীয় মানগুলো কিভাবে বের করতে হয়, এটা ব্যাংকের পরীক্ষাতেও আসে, আমাদের দেশের ব্যাংকের পরীক্ষাগুলোতে আসে। সেম অঙ্ক, সেম অঙ্কগুলা বাদ দিয়ে দিই এখন। উম বিনিয়োগ করে কত টাকা লাভ পাবে, মানে ওই তো লাভ মানে মুনাফা, লাভ মানেই মুনাফা। এই যে দেখেন, আমি যে একটু আগে বলেছিলাম, এই যে কথাটা দেখেন, একজন বলছে যে এত হাজার টাকার, এই যে 9,000 টাকার 30% হার খাজনায় 12টি সমান কিস্তিতে পরিশোধ করে, 12টি সমান কিস্তিতে পরিশোধ করে, প্রতিটি কিস্তির পরিমাণ কত, প্রতিটি কিস্তির পরিমাণ কত?
তো আমাকে আমাকে যদি বলা হয় যে আমাকে তো 9,000 টাকা 9,000 টাকা 30% হারে আমাকে দেওয়া হয়েছে, তাই না? 12টা কিস্তি, তাহলে 12টা কিস্তি কিন্তু এখানে বলছে, মানে 12টা কিস্তি। আমি যদি বলি চিন্তা করি যে এখানে তো বছর টছরের কথা উল্লেখ নাই, তাহলে আমি এটা সিম্পলি এইভাবে করে আমি যদি বলি যে কিস্তির পরিমাণ আই ইকুয়াল হচ্ছে পিএনআর, এই কথাটা যদি বলি, পি এর মান কি? পি এর মান হচ্ছে 9,000, 9,000। এন মানে হচ্ছে কয়টা, ওই কতগুলা আসলে আপনাকে ইয়া করতে হচ্ছে, কত পার্সেন্ট এখানে? 30%, তার মানে 30/100, দুইটা শূন্য কাটা এখানে, দুইটা শূন্য যদি কেটে দিই, 3 9 হচ্ছে 27, তার মানে হচ্ছে 27-এর পরে দুইটা শূন্য, 2700 টাকা, তাই না? 2700 টাকা। তো 2700 টাকা ওনাকে হচ্ছে কিস্তি কিস্তি যে পরিশোধ করতে হবে, কিস্তি যে পরিশোধ করতে হবে সেটা হচ্ছে 2700 টাকার কিস্তি পরিশোধ করতে হবে। এখানে ইউটিউবে কে কে আছে? তাহলে দেখেন, মানে কথাটা বুঝেন, এখানে তো বছরের কথা উল্লেখ করা নাই, এখানে তো বছরের কথা উল্লেখ করা নাই, তাই বছরকে আমি দিলাম না, বছরের কথা উল্লেখ করলাম না, কারণ বছর তো নাই যে আমাকে পরিশোধের ব্যাপারে। মানে ব্যাপারটা হচ্ছে আই ইনটু পিআর, মানে এখানে আরো সহজ ভাবে এগুলা কথা বাদ দিয়ে আমি নর্মালি কথাটা বলতে পারি, 9,000 টাকার 30% হারে খাজনা দিতে হয়েছে। তার মানে কি 9,000-এর 30% হচ্ছে আপনার মোট খাজনা হয়েছে, কথাটা বুঝেন আগে। 9,000-এর 30% আপনার খাজনা হয়েছে, 9,000-এর 30%, তাহলে 9,000 ইন্টু 30/100, এটা এটা বিষয়। এই দুটা শূন্য কাটা, এখানে দুটা শূন্য কাটা, তাহলে 3 9 27 মিলে হচ্ছে 2700 টাকা। তাহলে টোটাল খাজনা হয়েছে 2700 টাকা। তাহলে আমাকে বলেন কয়টা কয়টা দিয়ে কয়টা সমান কিস্তিতে আপনাকে পরিশোধ করতে? 12টা। তাহলে 2700-কে 12 দিয়ে ভাগ করে দেন, সমান সমান কিস্তি। তাহলে তো 2700-কে 12 দিয়ে ভাগ করলে কি আসবে? 2700-কে 12 দিয়ে ভাগ করলে 12 দুগুণে হচ্ছে 24, তাহলে এখানে আস্তে আস্তে হচ্ছে 3 শূন্য, আবার 12 দুগুণে 24, তাহলে থাকছে 6 শূন্য, 5 12 হচ্ছে 60, মানে 225 টাকা। কথা কি বোঝা গেছে? মানে 9,000 টাকা আপনি একজন ব্যক্তি মনে করেন লোন নিছে, তার 30% মনে করেন লোনের পার্সেন্টেজের হার, তাহলে তাকে লোনে এক্সট্রা পরিশোধ করতে হবে এইটা, এই যে এটা, এই এই হারে আপনাকে 12টা কিস্তিতে পরিশোধ করতে হচ্ছে এইটা। ঠিক আছে, এভাবে করে চিন্তা করব। সেম অঙ্ক, সেম। আচ্ছা, এই অঙ্ক একটু দেখেন, 10 নাম্বার সেম অঙ্ক না, 10 নাম্বার সেম অঙ্ক না, কি ডিফারেন্ট আছে বলেন? 10 নাম্বারে কি ডিফারেন্ট একটু আমারে বলেন, কি ডিফারেন্ট আছে আগের অঙ্কগুলোর সাথে? এখানে ডিফারেন্স কি আছে, সমস্যা কোথায়? হ্যাঁ, এখানে 6 মাসে বলা আছে। কত মাসে বলা আছে? 6 মাসে বলা আছে, 6 মাসে, 6 মাসে। আমাদের ফর্মুলা হচ্ছে আই ইকুয়াল পি এন আর, কিন্তু এন এর মান হচ্ছে আমাদের সাধারণত থাকবে বছরে, বছরে। এখন বছর এখানে দেওয়া আছে 6 মাস, 6 মাস, 6 মাসে কত বছর? 6/12 বছর, তার মানে অর্ধেক বছর। এটা কি বুঝেছি? কারণ 12 বছরে 1 মাস না, 12 বছরে 1 মাস, তাহলে আমার 12 দিয়ে ভাগ করলে, আপনাকে যদি আমি বলি 24 মাসে কত বছর, তাহলে আপনি বলবেন 24/12 মানে 2 বছর। আমি যদি বলি আপনাকে 36 মাসে কত বছর, 36/12 মানে 3 বছর। সেরকম 12 মাসে কত বছর, তাহলে 12/12 মানে 1 বছর। সেরকম 6 মাসে কত বছর, তাহলে 6/12 মানে হাফ বছর। কথা বুঝছি কিনা? কথা কি বোঝা গেছে? এখানে এন এর মান যদি আমি বলি, তাহলে 6/12 মানে কাটাকাটি করলে অর্ধেক বছর, অর্ধেক বছর আসে। আর বাকি কিছু তো পি এর মান দেওয়া আছে 8,000, আর ইন্টু এন এর মান হচ্ছে হাফ, আর আর এর মান হচ্ছে 15%, মানে 15/100। আগের মতো করে আমি কাটাকাটি করব, তার মানে এখানে আস্তে আস্তে এইটা আবার কাটাকাটি যায়, এটা হচ্ছে 40, তার মানে 4 15 হচ্ছে 60, 60-কে একটা একটা শূন্য দিলে 600, 600 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার কিনা? সবাই ক্লিয়ার? মানে মাসের অঙ্ক দেখলে অনেকের কিন্তু আরে মাথা টাথা মানে ঘুরায় যায়, মাসের অঙ্ক দেখলে মাথা ঘুরানো কিছু আছে? একেবারে সেম, সেম অঙ্ক। মানে 3 মাস দেওয়া থাক, 4 মাস দেওয়া থাক, 4/12,
হ্যাঁ, 3 মাস দেওয়া থাকলে 3/12। সিদ্দিকা তামিম। ওকে, এক সেকেন্ড। এখানে ইয়াটা কই, মারাত্মক ব্যাপার। এক সেকেন্ড, চেক করতেছি তো। কোনটাতে ছিলাম, কম্পোনেন্ট লিস্ট। আরে না, কি দেখি না দেখি। উম এটা কি আসলে কি ব্যাপার, স্ক্রিন শেয়ার হয় না কেন? আচ্ছা, আমি স্ক্রিনে শেয়ার করি। হুম, আচ্ছা হ্যাঁ। আহ, ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। কারো কোনো কোশ্চেন নাই না? ওকে, কারো কোনো কোশ্চেন নাই। একজন কোশ্চেনের কথা বলছিল, মানে উনি বলছে যে ভুলে চলে গেছে। ওকে, ঠিক আছে। ওকে, তার মানে তারপরেরটাতে চলে আসছি। একই টাইপের কোশ্চেন। এটাও 6 মাসের কথা বলা আছে, হ্যাঁ, 12% হার সুদে 600 টাকার, মানে 600 টাকা 6 মাসের সুদ কত? ঠিক আছে, ওকে। আপনারা একটু আহ, মানে অ্যান্সার দেন, কত হবে। তাহলে আই ইকুয়াল পি এন আর, তাই না? পি এর মান কত? 600। এন এর মান কত? ওই যে 6/12, 6 মাসই তো বলা আছে, তাই না? আর আর এর মান কত? 12%, মানে 12/100। আমি দুটা শূন্য কাটাই, এখানে দুটা শূন্য কাটা, এটা কাটাকাটি করলে 6, তার মানে 6 6 36 টাকা। অপশন হচ্ছে ডি, হ্যাঁ, ঠিক আছে। ক্লিয়ার সবাই? ওকে, 9 মাসের সুদ কত? 9 মাসের সুদ কত, এটা চাওয়া হয়েছে। 10,000 টাকার 9 মাসের সুদ কত? আই ইকুয়াল পি এন আর, পি এর মান হচ্ছে 10,000। ভাই মানে সূত্র লেখার দরকার নেই, জাস্ট আপনি ক্যালকুলেশন করবেন। এন এন এর মান হচ্ছে 9/12। মাসকে 12 দিয়ে ভাগ করলেই তো বছর পাওয়া যায়, একটু আগে আপনারা দেখলাম। আর এখানে হচ্ছে আর আর এর মান হচ্ছে 6/100। দুটো শূন্য কাটা, এখানে দুটো শূন্য কাটা, তার মানে 6 2 হচ্ছে 12, এটাকে 2 দিয়ে 2 দিয়ে কাটলে এখানে আসে 50। তার মানে 5 9 45, একটা হচ্ছে শূন্য, 450। ক্লিয়ার?
আচ্ছা ঠিক আছে। এবার বলছে বার্ষিক শতকরা। আচ্ছা এখানে আমার ছবিটা একটু ডিলিট করে দেই, নালে নাও দেখা যাইতে পারে। হ্যাঁ দেখেন, যে শতকরা বার্ষিক 5 টাকা হার সুদে 720 টাকার 2 বছর 4 মাসের সুদ কত? তাহলে 2 বছর 4 মাস মানে কত মাস? 2 বছর মানে হচ্ছে 12 × 2 = 24 মাস, যোগ হচ্ছে 4 মাস, তার মানে মোট হচ্ছে 28 মাস। মোট হচ্ছে 28 মাস, তাই না? 2 বছর মানে কি 12 × 24 মাস, 24 আর 4 যোগ করলে কি 28 মাস হয়। তার মানে আমরা এইভাবে করে করতে পারি আই ইকুয়াল কি পিএনআর। তার মানে পি এর মান কত? 720 টাকার কত বছর? ওই 28 মাসকে 12 দিয়ে ভাগ করব, ইন্টু আর এর মান কত? ওই যে 5%, মানে 5/100। এখানে একটা শূন্য কাটা যাচ্ছে, এখানে হচ্ছে 5 দ্বিগুণে হচ্ছে 10, এখানে 2 দিয়ে কাটাকাটি করা যাচ্ছে, এখানে এখানে 14 আসতেছে, এখানে 6×12 = 72। তার মানে আমাদের 6 × 14, 6×14 = 84, 4×6 = 24, 6 × 6 আর 2 হচ্ছে 8। ক্লিয়ার? বুঝেছি? ওকে, কাটাকাটিটা আরেকবার। আচ্ছা, কাটাকাটিটা আরেকবার। কাটাকাটি নিজে নিজে করবেন ভাইয়া, মানে কাটাকাটি কিন্তু দেখে দেখে হয় না, বুঝছেন? কাটাকাটি নিজে নিজে প্র্যাকটিস করবেন, তাহলে কাটাকাটি করতে পারবেন আপনি। কাটাকাটি কিন্তু এই যে 720 ইন্টু এন, এন মানে কত? এন মানে হচ্ছে 28 মাস, 28 মাসকে 12 দিয়ে ভাগ করলে বছর, আর আর মানে 5/100। এই কাটাকাটি করার বিষয়টা হচ্ছে আপনার যেইটা ইচ্ছা আপনার নিজের মতো করে কাটাকাটি করবেন। আগে শূন্য থাকলে উপরে আর নিচে শূন্য শূন্য কেটে দিচ্ছেন। এখানে 10 আছে, এখানে 5 আছে, 5 × 5 5 দ্বিগুণে হচ্ছে 10, 2 দিয়ে কাটছে, এই দুইটাকেও ভ্যানিশ করে দিছি আমি। 2 × 2 14 দ্বিগুণে হচ্ছে 28। এই 12 দিয়ে আবার 72-কে কাটা যায়, তাহলে 12 × 12 6 × 12 হচ্ছে 72। তাহলে 6 আর 14 গুণ থাকতেছে, 6 আর 14, 6 × 14 হচ্ছে 84। এই তো 84 অ্যান্সার। ঠিক আছে, কাটাকাটিটা দেখাই দিলাম। এমনিতে আপনাদের ছবি দেখি না, মানে আমারও ছবি যদি একবারে মানে নাই করে দেই, তাহলে মনে হচ্ছে ভূতের ক্লাস নিচ্ছে আর ভূত ক্লাস করাচ্ছে। সেজন্য একটু ছবিটা দেওয়া দরকার। মানে এই এই জিনিসটা মানে খুব পেইনফুল আর কি। এমনিতেই ইন্টারেকশন অনেক কম আমাদের নিজেদের। আহ আচ্ছা, ছবি কিন্তু ওই যে ইচ্ছা করলে আপনারা যে স্ক্রিনের মধ্যে দেখতেছেন, সেটা কিন্তু টেনে আমার ছবিটাকে নিচে নামায় ফেলতে পারবেন। মনে করেন এই জায়গাটাতে ছবি আছে, আপনি ইচ্ছা করলে নিচে কিন্তু নামাতে পারেন। হ্যাঁ, ঠিক আছে। দেখেন, আহ এই যে 7%, আহ এই যে 7% বার্ষিক শতকরা 7% হার সুদে 18 মাস পরে 1,000 টাকা, 1,000 টাকা কত টাকা হবে? এই যে দেখেন কথাটা এখানে কিন্তু একটু আলাদা। দেখেন, 1,000 টাকা কত টাকা হবে মানে কি? আপনাকে একটু আমাদেরকে বলবেন যে এই যে কত টাকা হবে, এই কথাটার অর্থ কি? শুধু কি আপনার লাভ কত টাকা হবে সেটা চাইছে, নাকি এই 1,000 টাকা বেড়ে কত টাকা হবে সেটা চাইছে? মানে অ্যাকচুয়ালি এখানে মুনাফা চাইছে নাকি মুনাফা আসল চাইছে, বা সুদ চাইছে নাকি সুদ সুদ আসল চাইছে, নাকি শুধু লভ্যাংশ চাইছে, নাকি মূলধন আর লভ্যাংশ মিলাই চাইছে? টোটালটা চাইছে, টোটালটা, মানে শুধু মুনাফা নয়, মুনাফা আসল মানে এই এত টাকা কত টাকা হবে, কথাটার অর্থ কি? এখানে শুধু মুনাফার পরিমাণ চায় নাই, যে কত টাকা লাভ হবে চায়নি, বা কত টাকা মুনাফা হবে সেটা চায় নাই। আমি যদি মুনাফার পরিমাণটা বের করি, আই ইকুয়াল পিএনআর যদি করি, তাহলে আই এ পি এর মান হচ্ছে 1,000 টাকা, অ্যাকচুয়ালি এন এর মান হচ্ছে আপনার 18 মাস, মানে 18/12, আর এটা হচ্ছে 7/100, তাই না? এটা তার মানে আমি দুইটা শূন্য, এখানে দুটা শূন্য, এখানে দুটা শূন্য কেটে দিলাম, আর এখানে 12 দিয়ে যদি আমি এটাকে কাটি, তার মানে 6 দিয়ে 3, 3 আর 6 দ্বিগুণ হচ্ছে 12, এখানে আসতেছে 5, তার মানে হচ্ছে 3×5 = 15, আর 7×15 = 105, তাই না? 7×15 হচ্ছে 105 টাকা।
তাহলে 105 টাকা আপনি মুনাফা পাবেন, তাই কি চাওয়া হয়েছে? মুনাফার পরিমাণ কি চাওয়া হয়েছে নাকি মোট টাকার পরিমাণ চাওয়া হয়েছে? আপনার 1000 টাকা তো ভাই ছিলই, মানে এই এই যে হার, এই হারে, এই হারে আপনার কত টাকা বাড়ছে? 105 টাকা বেড়েছে, কিন্তু আপনার ছিল কত টাকা? 1000 টাকা। 1000 টাকার সাথে 105 টাকা আবার অ্যাড হয়েছে, এটাকেই বলি আমরা সুদ আসল বা মুনাফা আসল। তার মানে আমার হয়েছে 1105 টাকা, এটাকে আমরা বলি সুদ আসল, মুনাফা আসল, সবৃদ্ধি মূল। মানে আমার কত টাকা এখন হলো, মানে টোটাল কত টাকা হলো, আর লাভ হলো কত টাকা সেটা 105 টাকা, সুদ হলো কত টাকা 105 টাকা, লভ্যাংশ হলো কত টাকা 105 টাকা, মুনাফা হলো কত টাকা 105 টাকা। ভাই আমার সাথে কিন্তু এইটা নিয়ে ডিবেট করতে আইসেন না যে যাহা সুদ তাহা মুনাফা না, এই ডিবেটটাতে আমি অংশগ্রহণ করতে চাই না। মানে এই এই ইয়াটা অঙ্ক করার ক্ষেত্রে এই দুটো একই, কিন্তু ধর্মীয় ক্ষেত্রে কি এটা নিয়ে যেহেতু অনেক কন্ট্রোভার্সি আছে, অনেকেই বলে ব্যাংকে, বিভিন্ন ইসলামী ব্যাংকে যেটা দেয় সেটা লভ্যাংশ বা হচ্ছে মুনাফা, আবার অন্যান্য জায়গায় যেটা দেয় সেটা সুদ, সেটা তাদের বিষয়, আপনারা এটা ডিবেট করতে পারেন, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আই ইকুয়াল পিএনআর এ আই যা, মানে মানে সরল মুনাফা, ওই সুদ আসল যা কথা, মুনাফা আসলে তাই কথা, লভ্যাংশ আসলে তাই কথা। হ্যাঁ, এই এত টাকা কত হবে, মানে সুদে সুদে আসলে কত হবে, বা সুদ আসল কত হবে, বা মুনাফা আসল কত হবে। কথা কি বোঝা গেছে? এটা করেন, অ্যান্সারটা বের করেন তো, এটা অ্যান্সারটা বের করেন। সবাই অ্যান্সারটা বের করে ফেলেন, দুই একজনের অ্যান্সার আসলে আমি করা শুরু করে দিব, করতে শুরু করব। ওকে, আসা শুরু করছে। তার মানে এখানে এখানে আই ইকুয়াল যদি আমি বের করি, পি এর মান হচ্ছে 600, আহ বার্ষিক শতকরা 5 টাকা হার সরল মুনাফায় 640 টাকার 2 বছর 6 মাস, 2 বছর 6 মাসের সুদে চাওয়া হয়েছে। তো এই যে 640 টাকার পি এন আর, এন মানে হচ্ছে 2 বছর 6 মাস, 2 বছর মানে 24 মাস, 12 × 2 = 24 মাস, 24 আর 6 যোগ করলে 30 মাস, তার মানে টোটাল 30 মাসের সুদের কথা বলা হয়েছে। তার মানে 30/12 ইন্টু পিএনআর, আর মানে হচ্ছে 5%, মানে 5/100। এখানে একটা শূন্য কাটা, এখানে একটা শূন্য কাটা, তার মানে আমরা যদি বলি 3 এ 4 হচ্ছে 12, এখানেও 4 দিয়ে কাটাকাটি করলে 4 দিয়ে 4 হচ্ছে 4, 4 × 6 = 24, তার মানে 24 এখানে 5 দিয়ে গুণ করলে 80 টাকা, অ্যান্সার হবে 80 টাকা, তাই না? 5 × 16 = 80, সেখান থেকে 80 টাকা অ্যান্সার। সবাই ক্লিয়ার? একই অঙ্ক আর করাচ্ছি না। আচ্ছা, ভগ্নাংশ দেওয়া থাকলেও তো কোনো কাহিনী নেই নাকি? মানে ভগ্নাংশ যদি দেওয়া থাকে একই কথা, একই সেম সেম জিনিস না, যে 500 টাকার 3 বছরের, বছরের লিখছে, 3 বছরের জন্য ব্যাংকে জমা রাখলেন এত পার্সেন্ট হারে সরল মুনাফা কত হবে? আই ইকুয়াল হচ্ছে পিএনআর, তাই না? আই ইকুয়াল পিএনআর, পি এর মান হচ্ছে 500 টাকা 3 বছরে, আর পার্সেন্টেজ হচ্ছে আপনার 8/3 8/3 মানেটা কি? তার মানে 3 × 8 = 24, 24 আর 1 হচ্ছে 25, 25/3%, তার মানে 25/3%। পার্সেন্টেজের জন্য তো নিচে একটা 100 আসে, তাহলে নিচে এই যে 100টা আমি বসাই দিলাম, মানে এটা তো এত পার্সেন্ট, তো এত পার্সেন্ট, এই পার্সেন্টের জন্য তো নিচে একটা 100 আসবে, সেই 100টার শূন্যটা আমি বসাই দিলাম। এই তো, এখন জাস্ট কাটাকাটি করবো, এখানে 3 3 কাটা গেছে, 5 × 25 = 125 টাকা, তার মানে 125 টাকা আমাদের সরল মুনাফা হবে। ক্লিয়ার? বুঝেছি?
ওকে, এই 100 টাকার মানে 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, এই কথাটার অর্থই হচ্ছে 5% হার সুদে। হ্যাঁ, 5% হার সুদে, মানে যখন আমরা বলি 6% হার সুদে, 10% হার সুদে, এই কথাটার অর্থই হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ আপনার হচ্ছে 5 টাকা। ঠিক আছে, এই এই কথাটার অর্থই হচ্ছে এটা। তাহলে এই 5% হার সুদে মানে আর এর মান 5% দেওয়া আছে, এটা হচ্ছে মূলধন, পি এর মান, আর 2 বছরে সুদ বের করতে বলছে, এই তো এন, এখান থেকে আর এর মানে আই এর মানটা বের করতে হবে। ক্লিয়ার? বুঝেছি? মানে জিনিসটা যে 5% হার সুদে এতটুকু বুঝা, মানে এখানে এটা বলতে এই জিনিসটাই বুঝাইছে। তার মানে 2 ইন্টু এটা ইন্টু 2 বছর ইন্টু হচ্ছে 5% হার সুদে, মানে 5/100, কাটাকাটি করলে এখানে 2 আসে, তার মানে 20, অ্যান্সার হচ্ছে 20। ক্লিয়ার না? 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, এই কথার অর্থই হচ্ছে 5% হার সুদে। সবাই ক্লিয়ার? 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, এই কথা বলে কিন্তু মূলধনের পরিমাণটা বের করা হয়। এখানে কিন্তু মূলধন নাই কোনো, এই কোশ্চেনটার মধ্যে মূলধন কিন্তু এটা নয়। মূলধন হচ্ছে 200 টাকার 2 বছরের সুদ কত, এটা হচ্ছে আপনার সুদটা যে বের করতে বলছে আই এর মানটা, সেটা হচ্ছে 200 টাকা মূলধনের জন্য, 200 টাকা মূলধন। হ্যাঁ, কত বছরের জন্য? 2 বছরের জন্য। সেখানে আপনার রেট কত সেটা প্রথম লাইন থেকে আপনি বের করতে পারবেন। প্রথম লাইনে 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা দেওয়া আছে, তার মানে 5/100, কারণ 5% সুদের হার। ঠিক আছে? আর মানে এইটার ব্যাপারটা হয়েছে যে, মানে ব্যাপারটা হয়েছে যখন আমরা ছোট ছিলাম এগুলো অঙ্ক কিভাবে করতাম, যখন ছোট ছিলাম তখন আমরা এই অঙ্কগুলা করতাম যে 5% হার সুদে বলা থাকলেই আমরা বলতাম 100 টাকার 1 বছরের সুদ 5 টাকা, 5 টাকা, 5 টাকা। অতএব 1 টাকার 1 বছরের সুদ কত, অতএব 200 টাকার 2 বছরের সুদ কত, এইভাবে করে করতাম। হ্যাঁ, মানে আলটিমেটলি 5 ভাগ, এখানে নিচে আসবে 100, আর এখানে 200 ইন্টু হচ্ছে 2। হ্যাঁ, এইভাবে করে একই অ্যান্সার আসবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, মানে 20 টাকা। মানে জিনিসটা জিনিসটা এখন আমরা একটু বড় হয়েছি, যত তাড়াতাড়ি করা যায় আর কি, এইসব উইকি মানে এইসব নিয়মের চেয়ে আমাদের বীজগণিত জিনিসটাই আসছে আপনাদের ফাস্ট করে দেওয়ার জন্য, ফাস্ট ফাস্ট করার জন্য, যত তাড়াতাড়ি আপনি করতে পারেন এই জন্য। আর এটা হচ্ছে ছোটবেলাকার জন্য যে হ্যাঁ, একবার বুঝে বুঝে 100 টাকার 1 বছরের সুদ এত, এত টাকার এত বছরের সুদ কত। এটা তো প্রথমে আমি তো একটু একটু করে বুঝাই দিলাম, কিন্তু ওই বুঝানো দিয়ে তো আপনি অঙ্ক করতে গেলে টাইম খরচ হবে বেশি, কিন্তু আপনি যখন আট টাট দিয়ে অঙ্ক করবেন তাড়াতাড়ি হবে আর কি। হ্যাঁ, অনেক ক্ষেত্রে বুঝানো দিয়েও অঙ্ক হয়, কিন্তু আমাদের একটা একটা কথা বলি, একটা জিনিস শেয়ার করি আপনাদেরকে, শেয়ার করি বিষয়টা বিষয়টা কিরকম। আমাদের জব সেক্টরে মানে এটা একটা অনেক দুঃখজনক, মানে চাকরির যে সেক্টরটা আছে, যারা আসলে কোচিং কোচিং টোচিং এর সাথে বেশিরভাগ জড়িত। আমি তো ওইরকম ভাবে করে কোচিং এর সাথে জড়িত না, আমি তো ইন্ডিভিজুয়াল পড়াই, মানে অন্য কোনো কোচিং টোচিং এর সাথে ওরকম জড়িত না। মানে যারা কোচিং এর সাথে জড়িত, এই জড়িত টিচাররা, হ্যাঁ টিচারদের মানে কোয়ালিটি যদি আমি বলি, মানে একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা কোয়ালিটির কথা যদি বলা যায়, মানে এইটা খুব একটা রিচ না। মনে করেন এখানে এখানে একটা ব্যাপার আছে, এখানে ব্যাপারটা হচ্ছে যে এইটা একটা বড় ধরনের সমস্যা, যার ফলে আপনারা খুব ভালো পরিমাণে নার্চার অবস্থায় মানে পান না আর কি। মানে এটা জব সেক্টরে কিন্তু এই জিনিসটা, এটা কিন্তু আপনারা যখন আপনারা যদি কেউ কেউ যেমন ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোচিং এ যদি ভর্তি হয়, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন কোচিং, অথবা মেডিকেল অ্যাডমিশন কোচিং এ যদি ভর্তি হয়, তাদের জন্য কে কোচিং করাচ্ছে? আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, যে মেডিকেল অ্যাডমিশন কোচিং এ আপনি যদি উন্মেষে ভর্তি হন, আপনি যদি মেডিকোতে ভর্তি হন, আপনি যদি রেটিনাতে ভর্তি হন, প্রাইমেটে ভর্তি হন, মানে মেডিকেল অ্যাডমিশন যে কোচিংটা আছে, সেটাতে ডিএমসির স্টুডেন্টরা, হ্যাঁ ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জায়গাকার যারা বেস্ট স্টুডেন্ট তারা এখানে এদেরকে কোচিং করায়। ইঞ্জিনিয়ারিং এ যেমন উদ্ভাসে, আমিও মানে ওদের অ্যাডমিশন ক্লাস জানি, তারপরে বুয়েটের স্টুডেন্টরা বা ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা এরা এখানে ক্লাস নিচ্ছে। তো এই সেক্টরের জন্য এরা বেস্ট। কিন্তু এইখানে শুধুমাত্র আপনি দেখবেন এদের একটা বড় ধরনের মানে মান আছে, মানে আমি বলতেছি না যে 100%-ই এরকম, কিন্তু মানে বেশিরভাগ পার্সেন্টেজের কথা বলবো, যে এরা
পাটিগণিত অঙ্ককে যে বীজগণিত আকারে করা যায় এই জিনিসটাকে ওরা একবারে পুরো ভ্যানিশ করে ফেলে। কেন? এরা ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ম্যাথ করাচ্ছে এরা পর্যন্ত মানে এদের ম্যাথের বেসিক অনেক খারাপ, মানে এরা আর্টসের স্টুডেন্ট ছিল, সেই জন্য ওরা পাটিগণিতটা শুধুমাত্র ভালো করতে পারে, পাটিগণিত আকারে শুধু চিন্তা করতে পারে। বীজগণিত দিলে ওদের অনেক কিছু ঘাপলা হয়ে যায়, বীজগণিতে জায়গাটাতে ঘাপলা হয়ে যায়। তাই যে কোনো জিনিসকে পাটিগণিত আপনার বলবে যে এই যে চিন্তা করতে পারতেছেন না এরকম, এই যে চিন্তা করেন এই যে অ্যান্সার বাইরে হয়ে গেল, আর ওনার অ্যান্সার বাইরে হলো, আপনার কিন্তু অ্যান্সার বাইরে হয় নাই, ওনার ঠিকই অ্যান্সার বের হয়েছে কিন্তু আপনার অ্যান্সার বের হয় নাই। তো উনি ওভাবে চিন্তা করতে পারে, সমস্যা নেই, কারণ অভিজ্ঞতা হয়ে গেছে এই জন্য। তো আসলে বীজগণিত জিনিসটাই আসছে এই কারণে, যে বীজগণিত জিনিসটা আসছে এই কারণে যে যে যাতে যাতে আপনাদের টাইমটাকে মিনিমাইজ করা যায়। হ্যাঁ, আপনাদেরকে এরকম আমি সবসময় চাইবো যে আপনারা যেই সেক্টরেই যান না কেন আপনারা ক্যাপেবল হয়ে যান, ক্যাপেবল হওয়ার জরুরি, মানে যেই সেক্টরে কোনো সেক্টর কোনো মানে কোনো সেক্টরের কথা আমি খারাপ বলবো না, আর কারো 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 কখনো ভুল ধরার চেষ্টা করবে না, যে কেউ হোক। সেটা সেটা মনে করেন যে আপনার একটা টিচার, সে যে বলতেছে কিন্তু সে তো দেওয়ার চেষ্টা করতেছে, আমি তাকে ছোট করে বলতেছি না, আপনাদেরকে বুঝার জন্য বলতেছি যে আপনারা আরেকজনের ইয়া দেখে অনেকে ডিপ্রেশনে পড়ে যায়, ওরে বাপরে বাপ স্যার তো 2 সেকেন্ডে বের করে ফেললো, স্যার তো 2 সেকেন্ডে বের করে ফেললো, আমি তো পারতেছি না। ভাই আপনার পারা সম্ভব না, উনি 10 বছর ধরে ওই একই টাইপের অঙ্ক করতেছে ওই জন্য উনি পারছে। কিন্তু আপনি কি হিসাবে করে পারবেন? যখন আপনি ওই যে একটা সূত্র আছে, সূত্রের এই পাশে করলে আপনি অ্যান্সার বের হচ্ছে, আপনিও প্র্যাকটিস করলে পারবেন আস্তে আস্তে। তাই ডিপ্রেশনে যাবেন না আপনারা, মানে মেইন কথাটা এইটা, মানুষের কারো গীবত গাওয়া যাবে না, হ্যাঁ, এবং ডিপ্রেশনে যাওয়া যাবে না, এই দুটা জিনিস মাথায় রাখবেন তাহলেই হবে। সেটা মানে যেই স্যারই হোক, স্যার একটা ভুল পড়াচ্ছে, হ্যাঁ আপনি শুদ্ধটা পড়েন সমস্যা নাই, অন্য অন্য একটা স্যার উনি ওনার ক্যাপাবিলিটি অনুযায়ী পড়াচ্ছে। ফয়সাল আহমেদ কোশ্চেন ছিল, আচ্ছা ঠিক আছে ওকে। হ্যাঁ ফয়সাল ভাই বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আজকের কোশ্চেন ছিল স্যার, কোশ্চেনটা স্যার আজকের অধ্যায় রিলেটেড না স্যার, আসলে হচ্ছে পরীক্ষা খুব মানে 1 থেকে 1.5 মাস মতো সময় আছে ফর 3 BCS এর। হ্যাঁ হ্যাঁ, তো স্যার এই সময়ে স্যার হচ্ছে আমি বোর্ড বই থেকে প্র্যাকটিস করব না স্যার হচ্ছে বাজারে যে কোনো বই থেকে হচ্ছে মানে বাসায় বেশি বেশি প্র্যাকটিস করার জন্য, এটা মানে আপনার একটা ফার্স্ট সাজেশন ফার্স্ট ছিল। কথা ফার্স্ট কথা হচ্ছে যে কোনো পরীক্ষার 1 নাম্বার সাজেশন, সেটা জি স্যার। সেটা ম্যাথ হোক, ফিজিক্স ম্যাথ হোক, আপনার জিকে হোক, বা আপনার যে কোনো হোক, মানে যেই সাবজেক্টই হোক না কেন, সেটা 1 নাম্বার কথা হচ্ছে বিগত সালের প্রশ্ন করতে হবে। বিগত সালের প্রশ্ন হচ্ছে মাস্ট। আপনার আপনার আপনাকে প্রথম যেই জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে জি স্যার। 10 নাম্বার বিসিএস থেকে 42 নাম্বার বিসিএস পর্যন্ত, হ্যাঁ আপনার মানে এই পর্যন্ত আপনার কি কি কোশ্চেন আসছে বিগত সালে, এইটা আপনি ম্যাথের ক্ষেত্রে যখন দেখবেন শুধু প্রিলিমিনারি দেখলে হবে না, আপনি রিটেনের যে এমসিকিউটা আসে সেইটা সহকারে আপনি শেষ করবেন, তাহলে দেখবেন আপনি ম্যাক্সিমাম জিনিস কভার করতে পারতেছেন। সেকেন্ড, তার সাথে অ্যাড হবে যেটা, যেহেতু এখনকার সিলেবাসে অনেক বেশি পরিমাণে বীজগণিত আসে, তাই জি স্যার। বীজগণিতের অংশগুলা আমি আপনাদেরকে একটা পার্ট আমি বলে দিব যে যেমন কিছু কিছু হায়ার ম্যাথের পার্ট থেকে আমাদের খুব বেশি পরিমাণে কোশ্চেন আসতেছে গত ইয়ে থেকে, যেমন হায়ার ম্যাথের 9.1 সূচকের অঙ্ক আছে, 5.3 সূচকের অঙ্ক আছে, যেখান থেকে খুব বেশি পরিমাণে বিসিএস এ কোশ্চেন আসতেছে, সেটা আমি বলে দিব। সেখান থেকে সেই প্র্যাকটিস করেও আমি আপনাদের অঙ্ক করাবো। এখানে আমার সাথে তো করতেই পারেন যদি আপনি ইন্ডিভিজুয়ালি করতে চান। প্রথম জি স্যার। জিনিসটা হবে বিসিএস এর বিগত সালের কোশ্চেন সলভ করা, এবং তার সাথে রিলেটেড যদি কোনো রিটেনের মধ্যেও যেহেতু এমসিকিউ আসে, ওই যে মানসিক দক্ষতা থেকে এমসিকিউ আসে, ওই রিটেন এমসিকিউ গুলাও আপনার এমসিকিউ প্র্যাকটিস করা। তো এই প্র্যাকটিস দুইটা হচ্ছে খুবই জরুরি আপনাদের জন্য। আমার কিন্তু ওই যে ইয়ার ওই প্র্যাকটিস গুলাও আমার কাছে কিন্তু আছে, মানে করেন যে কোনো বছর ইয়ার গুলা আপনাদেরকে যদি আমি বলি এখানে, আচ্ছা থাক এটা আর দেখাচ্ছি না আপনাদের, ওই প্র্যাকটিস গুলা যে বিগত সালের যতগুলা 10 নাম্বার বিসিএস থেকে শুরু করে 42 নাম্বার বা 43 নাম্বার বিসিএস পর্যন্ত যা যা মানে এখন পর্যন্ত যা যা বিসিএস এ কোশ্চেন আসছে সব জি স্যার। কোশ্চেন গুলা ধারাবাহিক ভাবে করে আমিও প্রোভাইড করব, কিন্তু আপনাদের অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে এই একই পরামর্শ হবে। প্রথম কথা কি, মানে এটা একটা আমাদের মানে যে কোনো জায়গাকার পরীক্ষার একটা কমন একটা থিওরি হচ্ছে এটা। যেমন আপনি জব প্রিপারেশন তো নিচ্ছেন, জব প্রিপারেশনে হ্যাঁ কেউ যদি বলে যে আমি 3 থেকে 4 মাসে পুরা জব প্রিপারেশন ভালো করে কভার করব, তার জন্য একটা শর্ট ইয়ে আছে, ও বলবে যে হ্যাঁ আমি প্রতিদিন আমি রাজি আছি 12 থেকে 14 ঘন্টা পড়ার জন্য, আমি রাজি আছি 12 থেকে 14 ঘন্টা পড়তে, আমি রাজি আছি, আমাকে এখন কেমনে বলেন যে আমি বিসিএস এ কেমনে টিকবো, সেটা প্রিলিমিনারি হোক অ্যাডমিশন, মানে প্রিলিমিনারিতে আমি কিভাবে টিকবো।
তো এইটাই যদি বলা মানে কি আরো যদি কোশ্চেন যদি এটা এরকম যদি থেকে থাকে যে যদি 3 থেকে 4 মাস তো আমাদের নাই, এখন আমাদের তো একবারে 1 থেকে 1.5 মাস আছে, মানে যদি আমাদের সঠিক সময়ে ইয়া হয় তাহলে 1.5 মাসের মতো সময় আছে। তো 3 থেকে 4 মাসের যখন আমরা প্রিপারেশন নেওয়ার কথা বলি বা 3 মাসের প্রিপারেশনের কথা বলি, তখন ও যদি একেবারে আনারি হয় তাকে বলা হয় কি MP3 টাইপের বই পড়া। MP3 টাইপের বই পড়া যেটাতে জিনিসটা সিলেবাসটা অনেক ছোট, মানে MP3 টাইপের বই পড়া মানে কি ওইখানকার বিগত সালের কোশ্চেনটা আপনি সিলেবাস ধরে ধরে পড়া। মনে করেন বাংলাদেশ বিষয়াবলী আপনি পড়বেন, বাংলাদেশ বিষয়াবলী আপনার যতগুলো টপিক আছে মনে করেন তার মধ্যে টপিকের মধ্যে দেখা যায় জনগোষ্ঠী আদমশুমারি, এটা খুব ছোট একটা টপিক, ওখানে দেখবেন মাত্র 2টা পেজ আছে। আপনি ওই 2টা পেজে আপনি এখন সিলেবাসের মধ্যে দেখতেছেন এখানে আছে 3 মার্ক। আবার আরেকটা আছে বাংলাদেশের ইতিহাস এত থেকে এত, এইটাতে পেজ আছে মনে করেন 100 পেজ, এটা তো আছে মনে করেন 6 মার্ক। তো আপনি আগে এই মার্কটা আগে আমি কাভার করে ফেলবো, এইটা করে আস্তে আস্তে প্রতিদিন এটাও পড়তে থাকবো। করতে করতে এটা যে পড়লাম এইটা পড়ে আপনি কিন্তু আলটিমেটলি MP3 টাইপের বইটা পড়তে হবে আপনাকে 1 মাস। এটা সব সাবজেক্টে আপনি 1 মাস শুধু বিগত সালের কোশ্চেন গুলো পড়ে যাবেন, এটা হবে এটা হচ্ছে ফার্স্ট ইয়া। এরপরে করতে হয় যেটা তারপরের মাস থেকে শুরু করতে হয় জব সলিউশন। তারপরের মাস থেকে জব সলিউশন। জব সলিউশনে বিগত সালে যত টাইপের পিএসসির কোশ্চেন আসছে, যত বছরে আসছে, আপনি যত বেশি একদিনে 20টা করে জব সলিউশনের কোশ্চেন আপনি সলভ করবেন। এইটা হচ্ছে মেইন প্রিপারেশনের সিস্টেম। প্রিপারেশনের সিস্টেম কি আসলে প্রিপারেশন, আপনি জব প্রিপারেশন কেন ফার্স্টে পড়বো না, MP3 টাইপের বই কেন পড়বো? কারণ MP3 টাইপের বই না পড়ে যদি আমি কিছুই যদি ধারণা না থাকে জব সলিউশনে যেগুলো কোশ্চেন আসছে তার মধ্যে 80% কোশ্চেন আমি পারবো না, তখন আমার জন্য অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। কিন্তু আমি যখন মোটামুটি আমি জানি যে সংবিধান থেকে এই কোশ্চেন গুলো আমি পারি, এইটা থেকে কমন কোশ্চেন গুলো আপনি তখন দেখবেন জব সলিউশনের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। তখন আপনি দেখতেছেন 60% কোশ্চেনের অ্যান্সার আপনি পারেন, 40% এর কোশ্চেন আপনি পারেন না, সেগুলোকে আপনি গোল দাগ দিয়ে যাবেন যে এটা পারি না। ওইখানে সুন্দর সুন্দর করে কি ব্যাখ্যা সহ দেওয়া আছে, সুন্দর করে ব্যাখ্যাও দেওয়া আছে, ব্যাখ্যা ধরে ধরে বুঝলেন এবং ওগুলাকে আবার আপনি দ্বিতীয়বার যখন রিভিশন দিবেন 1 মাস যখন পড়ার পরে আপনি যখন রিভিশন দিবেন শুধু গোল দাগ গুলাকে রিভিশন দিবেন, গোল দাগ যেগুলো আছে, কারণ আপনি একবারে যেটা পারছেন সেটাকে আরেকবার দেখার কোনো প্রয়োজন নেই, ওটা পরীক্ষার হলেও পারবেন, ওটা নিয়ে আর কোনো আমাদের চিন্তা নাই। কিন্তু যেটাকে গোল দাগ দিয়ে রাখছি, যেটা পারি নাই, যেটা ব্যাখ্যা দেখে আমি এইবার অ্যান্সারটা বের করছি, সেটার জন্য আমাকে আরো একবার সময় দিতে হবে, আরো একবার সময়, যখন পরীক্ষার আর 15 দিন সময় আছে সেই রকম সময় ওই এইটা হচ্ছে স্বল্প সময়ে মানে প্রিপারেশন নেওয়ার সিস্টেম। এবং এটা শুধু স্বল্প না, এটা বৃহৎ পরিসরে পরীক্ষার মানে আপনি যদি প্রিপারেশন নিতে চান তাও এরকমই সিস্টেম এইটাই। এই সিস্টেমটা যদি আপনি ফলো করতে পারেন ঠিক মতো তাহলে আপনি চান্স পাবেন। কারণ কি এর ফলে হবে কি আপনি আজে বাজে জিনিস পড়া থেকে বিরত থাকবেন। আপনি মনে করেন রবীন্দ্রনাথ নিয়ে পড়ে একবারে শেষ করে দিচ্ছেন, কিন্তু আপনি দেখবেন কি আপনার যে 1 থেকে 200 পর্যন্ত যে কোশ্চেন আসছে এর মধ্যে জব সলিউশন থেকে 100-র কাছাকাছি কোশ্চেন আসছে। আমি এটা বলতেছি 100 না হোক মানে 80-র মতো তো কোশ্চেন আসছে, আপনি দেখবেন এটা। আপনি বলতে পারেন 2007 সাল পর্যন্ত যেগুলো জব সলিউশনে যত কোশ্চেন আছে আপনি যদি দেখেন যতই কঠিন কোশ্চেন আসুক না কেন ঘুরাই পেঁচাই এরকমই কাহিনী। আপনি এই জব সলিউশন পড়েন প্লাস লাস্টের দিকে যায় অর্থনৈতিক সমীক্ষা পড়বেন, অর্থনৈতিক সমীক্ষার মধ্যে যা যা ইয়া আছে এইসব করবেন, কারেন্ট অ্যাফেয়ার্স লাস্ট 3 মাসে যেটা আছে সেটা পড়বেন, এনাফ, মানে প্রিলিমিনারির জন্য এনাফ। এই প্রিপারেশনটা ভালো মতো নেওয়া, কিন্তু আপনার মাথায় থাকতে হবে যে আমি জব সলিউশনে সবকিছু পারি। তো এটার জন্য আপনাদের মানে মানে ওই সিস্টেমে আঁকাতে হবে, ওই সিস্টেমে। কথা বোঝা গেছে? থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। ওয়েলকাম। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। তবে সবচেয়ে বড় কথা আমাদের দেশে আপনারা অবশ্যই দেখছেন যে আমি কখনো মোটিভেশনাল স্পিক কিন্তু দেই না ইয়াতে যে হ্যাঁ এইভাবে পড়েন ওইভাবে পড়েন এইভাবে করলে ভালো হয়। আমি জানি এরকম যদি আমি বিসিএস এ কিভাবে পড়েন এটা নিয়ে যদি আমি একটা ভিডিও ইউটিউবে ছাড়ি অনেক ভিউ হবে, মানে ভিউ অনেক বেশি হবে। কেন ছাড়ি না? একটা কারণেই ছাড়ি না, বাংলাদেশে মোটিভেশনাল স্পিকারের কোনো অভাব নাই, অভাব হচ্ছে এক্সিকিউট করার অভাব। আপনি শুনলেন, আপনি জানেন এটা করতে হবে, কিন্তু আমি কালকে যেও আমি আমার লাইফটা এইভাবে করেই আমি পার করতেছি। এই জন্য আমি এই জিনিসগুলো একটু কম পরিমাণে দেওয়ার চেষ্টা করি যে আলটিমেটলি যারা এক্সিকিউট করে তাদেরকে আমার ভালো লাগে। মানে যারা বলে যে আমি করব, আমি এইটা করতেছি, এই সব মানুষকে আমার ভালো লাগে না। আমাদের এক্সিকিউশনের লোকের অনেক অভাব। হ্যাঁ এইটা আমি এই করতে
এটা এটা করতে হবে, পই পই করে হিসাব করব। আচ্ছা, ওকে। ওকে, ঠিক আছে। এক ব্যক্তি, ওইটা ওই সময় শুধু রিটেন ছিল, এক থেকে নয়, ওই জন্য ডিরেক্টলি রিটেন, এক কথায় আছে। আচ্ছা দেখেন, ওখানে প্রিলিমিনারি নিতে হয় নাই ওই সময়। এক ব্যক্তি, এক ব্যক্তি 20% সরল সুদে এত টাকা এবং এত টাকা বিনিয়োগ করলেন, 1 বছর পরে তিনি কত টাকা পাবেন? ঠিক আছে, তাহলে 1 বছরের পরের কথা বলছে। তাহলে 800 টাকার পিএনআর যদি করা যায়, তাহলে পি হচ্ছে 800, এন হচ্ছে 1 বছর, আর আর হচ্ছে 20%, মানে 20/100। কাটাকাটি করলে 8 আসে, তার মানে 8 দ্বিগুণে 16, মানে 160 টাকা। তার মানে এক ব্যক্তি যদি 20% হার সুদে 800 টাকা যদি বিনিয়োগ করতেন, 1 বছর পরে তিনি 160 টাকা পেতেন। আর 15% হারে আবার 600 টাকা বিনিয়োগ করছে, তার মানে 600 ইন্টু 1 বছর, ইন্টু হচ্ছে 15%, 15/100। কাটাকাটি করলে 6, 6 15 হচ্ছে 90। তাহলে একটাতে পাইছেন আপনি হচ্ছে 90। আচ্ছা, আমি ভিডিওটা একটু অফ করে দিই, নাহলে দেখা নাও যাইতে পারে, অনেকে দেখতে পারবে না, শিওর। হ্যাঁ, একজন একজন পাচ্ছে হচ্ছে 90, একজন পাচ্ছে হচ্ছে 90 টাকা, মানে এই পাশে পাওয়া যাচ্ছে 90 টাকা, এই পাশে পাওয়া যাচ্ছে 160 টাকা, এই দুটো যোগ করলে 250 টাকা হয়। ক্লিয়ার? আমরা সবাই বুঝেছি? আপনার কাছে সবকিছুই ক্লাস করলে ইজি মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। মানে 20% হার যে সুদে দেওয়া আছে, 20% হার সুদে 800 টাকা। আপনাকে যদি শুধু এই কোশ্চেনটা বলা হতো যে 800 টাকা 20% হার সুদে 1 বছর পরে কত টাকা সুদ পাবেন, তাহলে আপনি কি করতেন? পিএনআর। পিএনআর মানে কি? 800 ইন্টু এন, মানে 1 বছর, আর 20% মানে 20/100। কাটাকাটি করলে আপনি পাইতেন হচ্ছে 160 টাকা। ঠিক আছে, 160 টাকা। আর এখানে 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 আপনার কি হয়েছে, যে 600 টাকার আপনার হচ্ছে 1 বছর পরে 15% হার সুদে, তার মানে আপনি পাইতেন 90 টাকা। তাই একটাতে পাইতেন 90 টাকা, একটাতে 1 বছর পরে পাইছেন 160 টাকা। দুইটা যোগ করলে 90 প্লাস 160 করলে 250 টাকা। ঠিক আছে, ক্লিয়ার? ওকে। 2% হার সুদে, এখানে বলছে যে 2% হার, 2% হার সুদে 100 টাকার 3 বছরের সুদ, 3% সুদে 3 বছরের সুদ অপেক্ষা কত টাকা বেশি? এটা তো কিছুই না। মানে 2% আর 3%-এর মধ্যে পার্থক্য কত? 1%। তার মানে 100 টাকার 3 বছরের 1%-এর সুদ যদি বলা যায়, তার মানে আসবে হচ্ছে 3 টাকা, 3 টাকা বেশি হবে। কথা কি বোঝা গেছে? মানে কত পার্সেন্ট বেশি হচ্ছে? এই 2% আর 3%-এর মধ্যে কত পার্সেন্ট বেশি? তার মানে কি 1% বেশি না? বলছে যে কত পার্সেন্ট, কত সুদ বেশি হবে। তো সুদের পরিমাণ তো 1% বেশি, তার মানে আই ইকুয়াল হবে পি ইন্টু এন ইন্টু আর। তাহলে পি এর মান হচ্ছে 100, এন এর মান 3, আর এর মান হচ্ছে 1% বেশি, তার মানে 1% মানে 1/100। ক্লিয়ার? মানে 3 টাকা। ওকে, ঠিক আছে। 100 টাকা এগুলো কি? এগুলো তো আগের অঙ্ক। এত টাকা হার সুদে এত সরল মুনাফা কত হবে? আগের অঙ্ক। এত হার সুদে এত টাকার সরল সুদে এত টাকার 2 বছরের সুদ, 4 বছরের সরল মুনাফা, এত টাকার 6 মাসের সুদ, এটাও করছি। ওটা এত টাকার সুদ কত, এটাও করছি। এত পার্সেন্ট হার সুদে 1000 টাকার 2 বছরের সুদ কত টাকা? দশমিক হইলেও তো একই নাকি? দশমিক কি করার প্রয়োজন আছে? দশমিক হইলেও একই যে, পারবো? দশমিক কি করা করা যাবে? পারবো আমরা?
হ্যাঁ সবাই পারবো বলছি। ওকে, তার মানে আই ইকুয়াল পিএনআর না, পি এর মান, পি এর মান হচ্ছে 1600, এন এর মান হচ্ছে 5 বছর, আর এর মান হচ্ছে 6.5%, তার মানে 6.5 ভাগ 100, শূন্য শূন্য কাটা এটা আসলো। এখন জাস্ট আমার গুণ আর কি, হ্যাঁ গুণ করে দিব। যেমন আমরা 16কে 5 দিয়ে গুণ করলে, 16কে 5 দিয়ে গুণ করলে আসলে আসতেছে 5 × 16 = 80, তার মানে 80 গুণন হচ্ছে 65, তাহলে 80কে 6.5 দিয়ে গুণ করব, তার মানে 65 গুণন 8 করেন, তাহলে 5 8 40, আর 6 8 48, তাহলে 48 আর ইয়াতে হচ্ছে 44। আটচল্লিশ আর 4 হচ্ছে 52 না? হ্যাঁ, তাহলে কত আসে এটা, তারপর একটা শূন্য, এখানে একটা দশমিক, এই তো দশমিকের গুণ তো আপনারা শিখছেন না, সবাই তো পারি। দেখেন এই যে আমি যদি, মানে যারা দশমিকের গুণ পারেন না তাদেরকে আমি বলি যে দশমিক বাদ দিয়ে যে সিস্টেমটা হচ্ছে এরকম, যে 80 গুণন আছে মনে করেন 65, 80 গুণন 6.5 আছে, ঠিক আছে? এটাকে আমরা যা করব, 80কে 65 দিয়ে আগে গুণ করব। তা 80কে 65 দিয়ে গুণ করলে আপনার তো এই শূন্যটা তো লাস্টে বসবেই, এটা। তারপরে 5 8 40, আর 6 8 48, আর হাতে 4 মিলে 52, তার মানে 5200 হয়। 80কে 65 দ্বারা গুণ করলে আমাদের আসলে 5200 হয়। কিন্তু এখানে একটা দশমিক আছে, এক ঘর আগে দশমিক, তার মানে এখানেও এক ঘর আগে দশমিক, মানে 520 টাকা হবে। ক্লিয়ার? সবাই বুঝেছি? 80 গুণন 65 করতে হয়, তারপরে দশমিক যত ঘর পরে থাকে আগে থাকে এটা দিয়ে দিতে হয়। একই অঙ্ক। আচ্ছা এটার কি অবস্থা? তো এতটা আচ্ছা ঠিক আছে, এটা একটা বীজগণিতের অঙ্ক, মানে বীজগণিত টাইপ অঙ্ক আর কি এটা। এটা 9-10 বইয়ে কোশ্চেনটাও আছে, এই বীজগণিতের এইটা কোশ্চেন কত নাম্বার চ্যাপ্টারে আছে এটা, সম্ভবত 5.2-এ আছে, 5.2-এ আছে এই কোশ্চেনটা। এটা খুব সহজ কোশ্চেন, মানে এমন কোনো কঠিন কোশ্চেন না, কিন্তু একটু লেন্দি কোশ্চেন। দেখা যায় কিসে আসছে এটা বর্ণনা ইয়াতে, এত টাকা দুটি সঞ্চয় অ্যাকাউন্ট 5% হারে 1 বছরের জন্য, এবং 1 বছরের জন্য, এবং বাকি এত টাকা হারে জমা করা হয়। হ্যাঁ, মানে দুটাই 1 বছরের জন্যই জমা করা হয়েছে 7% হারে। যদি এত টাকা সুদ পাওয়া যায় তাহলে 5% হারে কত টাকা জমা পাওয়া গেছে, মানে দুটাই 1 বছরের জন্য যদি আমরা চিন্তা করি, তাহলে 5% হারে যদি এক্স টাকা জমা করে, আপনি একটু চিন্তা করেন, মানে কাহিনীটা হচ্ছে দুইটার কথা বলা আছে তো, মোট সুদ পাইছেন এটা, মানে কথাটা আগে বুঝে নেন, মোট সুদ মানে আই এর মান এটা। তাহলে আই এর মান যদি এটা হয়, তাহলে আমি যদি বলি পি এন আর, কথাটা বুঝে আগে ভালো করে বুঝে নেন, আই এর মান হচ্ছে এই যে 72 টাকা, যে 72 টাকা হচ্ছে আই এর মান, মানে কত টাকা আপনি সুদ পাইছেন। পি এন আর এটা যদি বলি, এই পি মানে হচ্ছে 1200 টাকা, কথাটা বুঝে আগে, খুব সুন্দর করে বুঝতে হবে। এন মানে 1 বছর, এক আর লিখলাম না, আচ্ছা লিখি 1 বছর, আর 5% হার সুদে, তার মানে এইটা ভাগ 5, এইটা কিন্তু কথা না। এই 1200 টাকা কিন্তু আপনি 5% হার সুদে লেখেন নাই, এখানে কি 1200 টাকা আপনি 5% হার সুদে রাখছেন, নাকি 1200 টাকার দুইটা সঞ্চয় অ্যাকাউন্টে রাখছেন, দুইটা? এই 1200 টাকা কিন্তু আপনি 5%-এ রাখেন নাই, কথাটা কি বোঝা গেছে? মানে 1200 টাকার মধ্যে 5% হারে কিছু রাখছেন, বা 7% হারে আরো কিছু রাখছেন, তার মানে এখানে 1200 টাকা কিন্তু আপনার মূলধন, টোটাল মূলধন, কিন্তু কিন্তু 1200 টাকা কিন্তু 5% হারে আপনি রাখেন নাই, কত টাকা রাখছেন, আমি ধরে নিলাম এক্স টাকা রাখছেন, তাহলে আপনি সুদ পাবেন হচ্ছে এইটা, এই টাকাটা, এটা ধরলাম যে I1 এর মান। কথা কি বুঝা গেছে? আপনি আগে বুঝে বুঝে করার চেষ্টা করেন। I2 এর কথা যদি বলি, তাহলে আই ইকুয়াল আবার পিএনআর যদি বলি, দ্বিতীয় দ্বিতীয় এই 7%, এইটা যদি আপনি এক্স রাখেন, তাহলে বাকি 1200 টাকা থেকে এক্স বাদ দিলে বাকি টাকাটা আপনি 7%-এ রাখছেন, ইন্টু 1 বছরের জন্য, ইন্টু হচ্ছে 7%, মানে আপনি মুনাফা পাবেন এটা। আমি যদি এইখানকার মানটা বের করি, তাহলে 5x/100, এইখানকার মান যদি বের করি, তাহলে 7 ইন্টু 1200 হচ্ছে এক্স, ভাগ হচ্ছে 100। এই দুইটা যে মুনাফা আছে, এই দুইটা মুনাফা যোগ করলে আপনার হচ্ছে এই 72 টাকার পরিমাণ আসবে, সেটা হচ্ছে 5x/100 প্লাস 7 ইন্টু 1200 ইকুয়াল হচ্ছে আপনার এই 72 টাকাটা। তার মানে আপনার এই 100 দিয়ে যদি আপনি এই পাশে গুণ করে দেন, তাহলে আপনার আসতেছে 5x প্লাস
এটাকে দিয়ে যদি আপনি গুণ করেন 7 × 12 84, 8400 মাইনাস 7x সমান হচ্ছে 7200। তার মানে আমাদের এই পাশে গেলে থাকে হচ্ছে -2x সমান মাইনাস এটা থাকে 1200। তার মানে x সমান 600, তার মানে 600 টাকা। কথা কি বুঝলেন? বড় অঙ্ক, আমি তো ফার্স্টে করার আগেই বলছি যে অঙ্কটা একটু বড়। কারা কারা বুঝছি? মানে হয় কি মানে বিভিন্ন পরীক্ষাগুলোতে আপনি একটা জিনিস খেয়াল করেন, মানে যে কোনো প্রশ্ন যখন আপনি দেখবেন, একটা 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 কথা আমি বলি, যে কোনো প্রশ্ন যখন আপনি দেখবেন, ধরেন 150টা প্রশ্ন দেখতেছেন, তার মধ্যে 15 থেকে 20টা কোশ্চেন, মানে 15টা কোশ্চেন কিন্তু তুলনামূলক কঠিন থাকে। তার মানে আমি বলতে পারি 10% কোশ্চেন আপনার কিন্তু কঠিন থাকে। তাহলে একটা চ্যাপ্টারে যেমন 10% কোশ্চেন কঠিন থাকে, আমি আরেকবার বলি, একটা চ্যাপ্টারে যেমন 10% কোশ্চেন কঠিন থাকে, একটা পরীক্ষাতেও এরকম 10 থেকে 20% কোশ্চেন কঠিন থাকে। যে কোশ্চেন গুলোর অ্যান্সার যদি আপনি না পারেন, তাহলে কিন্তু আপনার চাকরি হবে না তা না, আপনার চাকরি হয়েই যাবে। মানে কথাটা কি বুঝেছেন? মানে কথাটাকে বুঝতে হবে কিন্তু, মানে এমন কিছু চিন্তা করার কারণ নাই যে এই যে একটা কোশ্চেন যে কঠিন আছে এই কোশ্চেনটার, কারণ আপনার ম্যাক্সিমাম কোশ্চেনই আসবে সহজ। যে কোশ্চেন গুলার আপনি যদি অ্যান্সার পারেন সেগুলো, এবং সহজটা ভালো করে বুঝতে হবে যে হ্যাঁ আমি ওই যে বারবার করে যেগুলো আসে এগুলো কিন্তু বারবার করে প্র্যাকটিস করতে হবে। কিন্তু এগুলোও যখন পারবেন আপনি, তখন দুই একটা সিলি মিস্টেক করলে আপনার চাকরিতে আপনি আগায় থাকবেন। সেজন্য এগুলো আমাদেরকে প্র্যাকটিস করে যাইতে হবে। আসেন আরেকবার শুরু করি। দেখেন, 5% হার সুদে, আমি যদি বলি 5% হার সুদে কিছু টাকা এবং 7% হার সুদে বাকি টাকা জমা করছে, তাহলে আমি যদি মনে করি যে 5% হার সুদে এক্স টাকা আসলে সে সঞ্চয় করছিল, তাহলে বাকি 7% হার সুদে কত টাকা মানে করছে? এই 1200 টাকা তো টোটাল। তাহলে এক্স টাকা যদি 5% হার সুদে, তাহলে কি 1200 থেকে ওই এক্স টাকা বাদ দিলে, মনে করেন 300 টাকা যদি এখানে, বাকি 900 টাকা এখানে, 500 টাকা এখানে, তাহলে বাকি 700 টাকা এখানে, এখানে যদি 800 টাকা হয় এখানে 400 টাকা, তাহলে 1200 মাইনাস এক্স টাকা কি 7% হার সুদে কিনা? কথা কি বোঝা যায় নাই? কারণ টোটাল তো আমি আমি আসলে এখানে যে করছি, এখানে টোটাল যে আমি সঞ্চয় করছি, এই সঞ্চয়টা করছি কিন্তু এইখানে যদি এক্স টাকা আমি যদি সঞ্চয় করি, এখানে 1200 মাইনাস এক্স টাকা সঞ্চয় করছি। ক্লিয়ার? বুঝছি? মানে দুইটা সঞ্চয় অ্যাকাউন্টে দিয়েছি। তাহলে সেক্ষেত্রে আমি যদি প্রথম মানে এই দুটাই যে 72 টাকার যদি কথা বলি, 72 টাকাটা আসছে কই থেকে? 72 টাকাটা আসছে হচ্ছে প্রথমকার পিএনআর, পি মানে কত? এক্স, এন মানে কত? 1 বছর, আর মানে কত? আর মানে হচ্ছে 5%, 5% মানে 5/100, প্লাস দ্বিতীয়বারকার পিএনআর, পি মানে কত? 1200 মাইনাস এক্স, এন মানে 1 বছর, আর মানে কত? 7% হার, 7% মানে 7/100, ইকুয়াল হচ্ছে 72। এটাকে আমরা যদি লিখি, তাহলে 5x/100 প্লাস 7 দিয়ে যদি গুণ করি, 7 × 12 = 8400 মাইনাস 7x, আর এই 100টা যদি এই পাশে চলে আসে তাহলে 7200। তাহলে আমার আলটিমেটলি কি দাঁড়াইলো হচ্ছে এটা থেকে এটা বাদ দিলে -2x, এই পাশে চলে আসলে 2x ইকুয়াল 84 থেকে 7200 বাদ দিলে থাকে 1200। তার মানে x সমান হচ্ছে 1200 থেকে 2 ভাগ করলে, 1200 কে 2 ভাগ করলে 600। ক্লিয়ার কিনা? সবাই কি বুঝেছি? আচ্ছা, এই অঙ্ক যদি এমসিকিউতে আসে, হুম, এই আহ মানে এই অঙ্ক যদি এমসিকিউতে আসে, তাহলে মানে আরেকটা প্রসেস আছে যেই প্রসেসে আপনি মনে করেন যদি আপনার কনসেপ্ট থাকে, খুব বেশি টাফ হবে না, খুব বেশি সময় লাগবে না আপনি শুদ্ধি পরীক্ষা করতে। যেমন দেখেন, আমি প্রথমে চিন্তা করব 300 টাকা, আসলে অ্যান্সার হইতে পারে কিনা। 300 টাকা 5% হারে আমি শুদ্ধি পরীক্ষা করে যদি চিন্তা করি 300 টাকা অ্যান্সার হইতে পারে কিনা। 300 টাকা 5% হারে দিছি, তার মানে 300 ইন্টু 1 বছরের জন্য 1 ইন্টু 5% মানে 5/100, এখানে টাকা পাচ্ছি হচ্ছে 3×5 = 15 টাকা। তার মানে বাকি 1200 থেকে বাকি 900 দিচ্ছি 7% হারে, তার মানে 7/100। তার মানে এখানে এখানে আসতেছে 9, 7 9 63 আর 15, 63 আর 15 যোগ করলে 72 তো হয় নাই। 63 আর 15 যোগ করলে কি 72 হয়? হয় না, তার মানে এটা অ্যান্সার হবে না। তারপরে আপনি 450 চিন্তা করলেন, তারপরে আপনি 600-তে যখন আসলেন, 600 5% হারে, মানে 600 × 5, ওই যে পিএনআর আর কি,
PNR, এন এর মান তো 1, আর এর মান 5/100, কাটাকাটি করলে 6, এখানে আসতেছে 30। আর 600 যদি আপনার 5% হারে হয়, 1200 থেকে আরো 600 বাদ দিলে আরো 600 থাকে, এটা 7% হারে, এটা আসতেছে 6, 6 সাথে হচ্ছে 42, এই তো 42 আর 30 যোগ করলে 72, 72 মিলে গেছে, তার মানে অ্যান্সার হচ্ছে এটা। শুদ্ধি পরীক্ষা করেও করা যায়, মানে কথা কি বোঝা গেছে? আমরা শুদ্ধি পরীক্ষা করেও এই অঙ্কটা করতে পারি, যেহেতু ওই যে এক্সপেক্ট ধরাটা একটু বড় হচ্ছে। হ্যাঁ, মানে কোনো কোনো সময় এইভাবে করেও করা যেতে পারে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার? আমরা সবাই ক্লিয়ার হয়েছে? না না, 1200 এর 5% কেন বের করা যাবে? 1200 এর 5% তো হয়ই নেই, কারণ 1200 টাকা তো 5%-এ আমি জমাই দেই নাই। 1200 এর মধ্যে কিছু টাকা 5%-এ দিয়েছি, কিছু টাকা 7%-এ, সেটাই তো বের করা, যে কত টাকা 5%-এ দিয়েছি, কত টাকা 7%-এ দিয়েছি, এটাই বের করতে হয়। ঠিক আছে, 43 বাজে না? আচ্ছা, শতকরা বার্ষিক, আহ এই তো ভাই, এতক্ষণ পরে কিছুটা একটু আলাদা আসে না? কত বছরের, এবার কত বছরের চাইছে, তাহলে আই ইকুয়াল পিএনআর। হ্যাঁ, পিএনআর, তাহলে এখানে এন এর মান চাইছে, আই বাই, তাহলে পিএন হবে তাই না, আই বাই পিএন। আই এর মান কত? 255 টাকা বলছে। পিএন, পি এর মান কত? পি কোথায়, পি কোথায়, পি কোথায়? 850 টাকা। আর এর মান কত? শতকরা 6, মানে 6 টাকা, মানে শতকরা 6 টাকা, মানে 6/100। এই তো কাহিনী এরকম, এই জিনিসটা করলেই হয়ে যাবে, যে 255/580, এইটা, এটা আসতেছে উপরে, আসতেছে 100, নিচে হচ্ছে 6, কাটাকাটি করলে কি আসে? একটা শূন্য কাটা যায়, তারপরে 3 দিয়ে তো কাটা যায়, 3 দিয়ে কেটে দিই, 3 8-এ, 3 8-এ, 3 8-এ হচ্ছে 24, আর হচ্ছে 15, 3 5-এ হচ্ছে 15, 85, 85 85 কাটা কাটা, তার 5 না, আসতেছে 5, মানে খালি কাটাকাটি আর কি। আচ্ছা, যারা বুঝেন নাই তাদেরকে আমি একটু ধীরে ধীরে বুঝাই দিই, হ্যাঁ, যারা বুঝেন নাই তাদেরকে আমি আরেকবার বুঝাই দিই, ঠিক আছে, সমস্যা নাই, কাটাকাটি করে 5 আসছে, আমি আরেকবার বুঝাই দিই। আমি আমি বললাম যে আই ইকুয়াল কি, পিএনআর, আই ইকুয়াল পিএনআর, আমার কিসের মান বের করতে বলছে? কত বছরে, তার মানে সময়ের মান বের করতে বলছে, তাই এন ইকুয়াল কি হবে? এখানে গুণ আকারে ছিল এটা, তার মানে এটা ভাগ আকারে চলে আসবে, পিআর। আই এর মান কত? আই এর মান দেওয়া আছে হচ্ছে 255 টাকা, পি এর মান কত দেওয়া আছে? 850 টাকা। আর এর মান কত? 6%। আমি তো সবসময় বলছি যে মুনাফার হার শতকরা 6 টাকা, মানে 6%, 6% মানে 6/100। ঠিক আছে, তো আপনাদের বেসিক কনসেপ্ট এটা থাকতে হবে, এই যে এই যে বিষয়টা, এখানে যখন ভাগের নিচে ভাগ থাকবে, এটা কিন্তু উল্টায় যাবে, মানে উপরে কিন্তু গুণ হয়ে যাবে, ভাগের নিচে ভাগ থাকলে, ভাগের নিচে ভাগ থাকলে সেটা গুণ হয়ে যায়, কারণ আলটিমেটলি এই যে দেখেন, এ বাই, মনে করেন বি বাই সি দেওয়া আছে, এটা মানে হচ্ছে এ ভাগ বি বাই সি, এটা মানেটা হচ্ছে এ গুণন হয়ে যায় সি বাই বি, তার মানে আলটিমেটলি এ সি বাই বি, তাহলে কি দাঁড়াইলো? এই সিটা ভাগের নিচে ভাগ ছিল, এই ভাগের নিচে ভাগ থাকলে উপরে কিন্তু গুণ হয়ে যায়। কথা কি বোঝা গেছে? ভাগের নিচে ভাগ যদি থাকে, মানে এই ডিভাইড মানেই তো ভাগ, এই ভাগের নিচে আরেকটা ভাগ আছে, এটা কিন্তু উপরে চলে আসে, এটা গুণ হয়ে যায়, মানে ওইটা ছোটবেলাকার সিস্টেম অনুসারে গুণ হয়ে যায়, তাই আমরা একবারই লেখা শিখবো যে ভাগের নিচে যখন ভাগ থাকবে ওটাকে গুণ করে দিব উপরে, তার মানে এটা হচ্ছে 580 গুণন 850 গুণন হচ্ছে 6। এখন কাটাকাটি করা, কাটাকাটি করা অনেকেই বুঝে নাই, এই শূন্য এই শূন্য কাটছি, ধীরে ধীরে কাটতেছি। আচ্ছা, তারপরে এইটাও 3 দিয়ে যায়, এটাও 3 দিয়ে যায়, এটা 3 দিয়ে কেন যায় কিভাবে বুঝছি? যে 5 5-এ 10 আর 2-এ 12, 12 যেহেতু 3 দিয়ে যায়, তার মানে টোটালটাও 3 দিয়ে যাবে, তার মানে 3 8-এ হচ্ছে 24, আর 1 5 15, 3 5-এ হচ্ছে 15, 85 হয়, এটা হচ্ছে 3 দুগুণে হচ্ছে 6, এই 85 এই 85 কাটাকাটি চলে গেছে, এখানে 2 আছে, এখানে আছে 10, 5 দুগুণে হচ্ছে 10, তার মানে 5 বছর। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন, ক্লিয়ার কিনা? কত বছরে, সেম অঙ্ক না? ক-
আরেকটা করে দেই, এটাও করে দেই, তাহলে আর পরের গুলো করাবো না। আই ইকুয়াল হচ্ছে পিএনআর, তার মানে এন এর মান বের করতে হবে আই বাই পিআর। তার মানে আই এর মান দেওয়া আছে 420 টাকা, পি এর মান দেওয়া আছে 3000 টাকা, আর আর এর মান মানে 7%, মানে 7/100, তার মানে উপরে 100 চলে যাবে, উপরে 100 চলে গেল। একটা দুইটা তিনটা শূন্য কাটা, একটা দুইটা তিনটা শূন্য কাটা, তার মানে 6 সাথে হচ্ছে 42, 6, তার মানে 3 দুগুণে 6, তাই না? 2 বছর। ক্লিয়ার সবাই? দেখেন, কাটাকাটি কিন্তু নিজে নিজে করতে হবে। হ্যাঁ, কাটাকাটি কিন্তু নিজে নিজে করতে হবে। কত বছরে আর করাবো না, কত বছরে আর করাবো না, কত সময়ে করাবো না। এত টাকা সুদে আসলে, আচ্ছা, সুদে আসলে, সুদে আসলে কি এখান থেকেই শুরু? এগুলা তো পারবেন, হ্যাঁ। এটা সুদে আসলে 800 টাকা হবে, সুদে আসলে এত টাকা হবে। তাহলে 500 টাকা সুদে আসলে যদি 800 টাকা হয়, তাহলে সুদের পরিমাণ কত বলেন? 500 টাকা যদি সুদে আসলে, মানে সুদ আর আসল যোগ করে যদি 800 টাকা হয়, তাহলে সুদের পরিমাণ কত টাকা? 500 টাকা ছিল মূলধন, সুদ আসল মিলে হয়েছে 800 টাকা, তাহলে বাকি 800 থেকে 500 বিয়োগ করলে আমার কি, সুদ আর আসল যোগ করলে তো সুদ আসল হয়, তার মানে অবশ্যই 300 টাকা হচ্ছে সুদের পরিমাণ। তার মানে আই এর মান 300। তাহলে আই আপনাকে বের করতে বলছে কত বছরে, আবার আই ইকুয়াল পিএনআর। মানে ভুল, মানে ভয় পাওয়ার কিছু আছে নাকি? আগের মতোই অঙ্ক, মানে এই যে এতটুকু আই বাই পিআর করে দিলেই হয়ে যাবে। আই এর মান হচ্ছে 300, পি এর মান হচ্ছে 500, 500 টাকা মূলধন ছিল, ইন্টু আর এর মান হচ্ছে 6%, মানে 6/100, তার মানে 100টা উপরে গুণ হয়ে যাবে। তার মানে এখানে কাটাকাটি করলে 5, আর এখানে কাটাকাটি করলে 5 6 30 60, তার মানে 10 বছর, তাই না ভাই? কি কথা বোঝা গেছে? সবাই বুঝছেন? মজার না অঙ্ক? অঙ্ক মজার কিনা? অঙ্ক অনেক মজার। ওকে, 10% কত সময় এত টাকা হবে? এত পার্সেন্ট হার সুদে কত সময় এত টাকা হবে? একটু ভগ্নাংশ দেওয়া আছে তো, অনেকে কনফিউজড হয়ে যায়, অঙ্কটা করাই দিই। কত সময়ে এত টাকা হবে? ওই আই ইকুয়াল পিএনআর, তার মানে হচ্ছে কত সময়ে বলছে, সময় বের করতে বলছে, মানে এন এর মান বের করতে বলছে, আই বাই পিআর। আই এর মান কত দেওয়া আছে? 18 টাকা। না, মানে শিটে কিন্তু ইয়াটা সলভ করে দেওয়া থাকবে না, না সলভ করে দেওয়া থাকবে না। পি এর মান হচ্ছে 96 টাকা, আর এর মান হচ্ছে 6.4% 6.4% মানে কি? 6.4% মানে হচ্ছে 4/24, 25/4%। 24/4% মানেটা কি? তাহলে 24/4 ইন্টু 100, কথাটা বুঝেন? মানে 25/4 ইন্টু 100, এইটাকে আমি কি বলছি, ভাগের নিচে ভাগ থাকলে আমরা আসলে নিচের গুলাকে উপরে উঠাই দিতে পারি, তার মানে নিচের গুলাকে আমরা উপরে উঠাই দিব ডিরেক্টলি। কথা কি বোঝা গেছে? সবাই কি বুঝতে পারছেন কথাটা? মানে এই যে 25/4 আছে, পার্সেন্টেজ মানে নিচে একটা 100 আসছে, পার্সেন্টেজ মানে নিচে একটা 100 চলে আসবে। সেই 100টাকে আমরা এই গোটাটাকে, যেহেতু ভাগের নিচে ভাগ আছে, এটাকে উপরে উঠাই দিব। তারপরে জাস্ট আপনি কাটাকাটি করেন, কাটাকাটি করলে আপনার অ্যান্সার চলে আসবে। যেমন আপনি যদি 4 দিয়ে কাটেন এটাকে, তাহলে আসে 4 2 8, 4 4 4 16, তার মানে এখানে যদি আপনি 6 দিয়ে কাটেন, 3 6 18, 4 6 24। আপনি যদি এখানে 4 দিয়ে কাটেন, এখানে আসতেছে 25, 4 25 100, 25 25 কাটা যায়, শেষ পর্যন্ত কত বছর থাকে ভাই? 3 বছর। ক্লিয়ার সবাই? ওকে, আচ্ছা, শুধু আসলে এত টাকা হবে, সেম সেম ভাই, সেম অঙ্ক না? সেম অঙ্ক না? এই এত থেকে এত বিয়োগ করলে আই এর মান পাওয়া যাবে, সেম অঙ্ক কিনা? তারপরে সেম অঙ্ক, কত বছরের সুদে আসলে এত টাকা হবে। ক্লিয়ার? সবাই বুঝেছেন? পি এর মান হচ্ছে 1350,
1350, আর আর এর মান হচ্ছে 10/3, 3 3 9 এর আগে 10, 10/3%, মানে 10/3 ইন্টু 100 আর এর মান। এই তো এভাবে করে ফেললেই হয়ে যাবে, শেষ। এটা আর করাবো না, এই একই অঙ্ক। ছেচল্লিশ নাম্বার থেকে নেক্সট দিন করব আমরা। আজকে আজকে এই পর্যন্তই, 46 নাম্বার থেকে ইনশাল্লাহ নেক্সট দিন করব। তো ঠিক আছে, আপনারা মনে রাখবেন 46 নাম্বার, হ্যাঁ নেক্সট দিনে 46 নাম্বার থেকে করব। তো সবাই ভালো থাকেন, আজকের ক্লাস এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।